আমরা মিরেশহর থেকে 290 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে টেকনাফের সারেংখালী এলাকায় আসছি একটা প্রকল্প দেখার জন্য। যে প্রকল্পে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাৎসরিক 3 একর প্রকল্পে 150 টন মাছ উৎপাদন করে, অর্থাৎ একর প্রতি 50 টন মাছ উৎপাদন করে, যেটি আমাদের কাছে অবিশ্বাস্য, কল্পনা অতীত এবং কোনোভাবে বিশ্বাস করার মতো মনে হয়নি। সেই জন্য আমরা শুধু এই প্রযুক্তি দেখার জন্য 290 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি। আপনারা আমাদের সামনে যেগুলো দেখতেছেন এগুলো খুবই নাম করা মৎস্যচাষী এবং ওনাদের একর প্রতি 10 থেকে 15টার মতন মাছ উৎপাদন করার সক্ষমতা আছে এবং ওনাদের এই অবিশ্বাস্য এই প্রকল্পটি দেখার জন্য আসছে। এই প্রকল্পটা মূলত ফিশটেক বিডি লিমিটেড এবং নেদারল্যান্ড একটা ভিক্টর নামে একটা কোম্পানির যৌথ অর্থায়নে পরিচালনা করা হয়েছে। আমরা এখন এই প্রকল্পে যাচ্ছি এবং এই প্রকল্পের পুরো ডিটেলস আপনারা তুলে ধরবো এবং এটা নিয়ে আমরা গবেষণা করবো, রিসার্চ করবো এবং বাংলাদেশে কি এটা সম্ভব কিনা, যে অবাস্তব সেটা সম্ভব না কিনা সেটা আমরা রিসার্চ করব। আমরা এখন এই প্রকল্প প্রকাশ করছি, অলরেডি ভিডিওতে সেই ভিজুয়ালগুলো দেখতেছেন। বাংলাদেশে আসলে কি এটা সম্ভব কিনা বা আমরা যে মুড়ি প্রজেক্ট এলাকায় যে মৎস্য চাষ করি সেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো না, সেটা সম্পর্কে আমরা পরিপূর্ণ বায়োডাটা দেব। এবং এই কোম্পানির থ্রুতে অর্থাৎ ফিশটেক এবং ভিক্টর কোম্পানির থ্রুতে আমাদের বলা হয়েছে আমাদের একটা সেমিনারে এরা সব কিছু বুঝিয়ে দিবে। আমরা সেই জন্য মূলত এত দূর ভ্রমণ করে আসা। এটা হলো সেই প্রকল্প যেটা 3 একর একটা প্রকল্প এবং এই প্রকল্পতে বার্ষিকভাবে 150 টন তেলাপিয়া উৎপাদন করা হয়, যেটা আসলে শুনতে অবিশ্বাস্য মনে হয়। এখানে আসে যেটা হলো যেখানে সম্পূর্ণ সোলার উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে প্রায় 20 লক্ষ টাকা এরা সোলার একটা সেট আপ করেছে, যে বিশাল সেট আপ। কারণ এই অঞ্চলটা আমরা আসার পর দেখছি এখানে প্রচণ্ড রকম গরম পড়ে, অর্থাৎ বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর তুলনায় এখানে গরম পড়টা একটু বেশি। একটু আমরা গভীরভাবে রিসার্চ করেছি, দিন এখানে 11 থেকে 12 ঘন্টা সবসময় পরে, সেই জন্য এরা সোলার সিস্টেম করছে এবং সোলারগুলো জমা করার জন্য তারা একটা জায়গাটা তৈরি করছে, যেটার ফুল সেট আপটা তাদের 20 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং এই পুরো সেট আপটা তারা কোম্পানি থেকে নিয়েছে। এবং আমরা দেখতেছি 3 একর পুকুরের পার্শ্ববর্তী তারা 3টা সেল তৈরি করছে এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হলো সবগুলো মাছ এই 3টা সেলের মধ্যে আছে। বাদ বাকি যে পুকুরটা দেখতেন সেখানে কোনো ধরনের মাছ নেই বলে চলে। যাক, আমরা এখানে দেখতেছি যে পুকুরের এক পাশে তারা একটা সেল তৈরি করছে এবং 3টা সেল, এখানে 3টা সেলের মধ্যে মাছ থাকছে এবং অন্য কোথাও তাদের মাছ নেই। এই 3টা সেলে আপনার দেখলাম 212 কিউবের সেল এবং একটা সেলের মধ্যে তারা 40,000 করে তেলাপিয়া রাখছে এবং 3টা সেল, এবং এই তেলাপিয়াগুলো তারা যখন কেজিতে 4টার মধ্যে আসবে তারা বিক্রি করে দেবে এবং তারা বলতেছে এই সেলগুলোর মধ্যে যে কন্ডিশনটা তারা ব্যবহার করেছে সেখানে 90 দিনের মধ্যে মাছগুলো বড় হয়ে যাবে। আমরা দেখতেছি যে একটা ছেলে 40 করে তেলাপিয়া রাখছে, সে অল টাইম আপনার একটা অক্সিজেন তৈরি করছে, নিচ থেকে অক্সিজেন পাইপ আছে, সে অক্সিজেনগুলো তৈরি করছে এবং এগুলো সোলার বেস, অর্থাৎ সোলার মতো সবসময় চলতে থাকবে। এবং মাছগুলো দেখতেছেন যে এখানে প্রায় 200 কিলো জায়গার মধ্যে তারা 40,000 মাছ রাখছে এবং সামনে যে একটা সেট আপ দেওয়া আছে যেটা ভিক্টর কোম্পানির স্টোরের সেট আপটা, এবং এখান থেকে কন্টিনিউয়াসলি আপনার অক্সিজেন তৈরি হচ্ছে এবং সেই মাছগুলো অক্সিজেনগুলো নিচ্ছে, অক্সিজেন খাচ্ছে। এমনিতে মাছগুলো খুবই স্ট্রং, সবল মনে হচ্ছে। যাক, তারা যে একটা মোটর রাখা আছে যে মোটরতে অক্সিজেন দেওয়া হচ্ছে। আমরা একটা গেলাম, দেখতেছি আপনার সারা দিক থেকে অক্সিজেন তৈরি হচ্ছে এবং 200 কিউব জায়গার মধ্যে পরিপূর্ণ অক্সিজেন আছে। আমরা যদি এখানে অক্সিজেন পরিমাণটা মাপ করি, যে ফাইলে যে একটা অক্সিজেন দেখায় আপনাদের পরিমাপ করে, সেখানে কয় অক্সিজেন 10-এর মধ্যে এখানে 10-ই রাখছে এবং এই জন্য এত অধিক ঘনত্ব হওয়া সত্ত্বেও মাছগুলো সুস্থ, সবল, স্বাভাবিক এবং কোনো ধরনের রোগাক্রান্ত নেই। এবং এই যেগুলো দেখতেছেন এগুলো এমন এক ধরনের এয়ারটার যেটা পানির নিচ থেকে অক্সিজেন তৈরি করতেছে। আমরা সাধারণত যে এয়ারটারগুলো পানি পরে বা ফ্যান চালিয়ে হয় সেরকম না, এটা আরও পানির নিচ থেকে তৈরি করা হচ্ছে এবং মোটর সাহায্যে তৈরি করা হচ্ছে। এদের ফুল যে সেট আপটা দেখছেন সেটা একটা নেদারল্যান্ডস কোম্পানি আপনি বললে করে দিবে, যেটাকে বলে ভিক্টর কোম্পানি, এবং এটা ফিশটেক, বাংলাদেশ একমাত্র ফিশটেকে আসছে এই জিনিসটা। এবং দ্বিতীয় সেল দেখুন সেখানে 40,000 তেলাপিয়া আছে এবং তেলাপিয়াগুলো আমার দেখা এখন কেজিতে 7 থেকে 8 পিস হয়ে গেছে এবং আমাদের দেখা মাত্র লাফালাফি শুরু করে দিচ্ছে এবং চারিদিকে অক্সিজেন হচ্ছে। এই সেলের মধ্যে আপনার 200 কিউব একটা সেল তৈরি করছে, তারা এখানের মধ্যে 40,000 তেলাপিয়া রাখছে। এখানে এরা যে সিস্টেমটা দেখছে, আমরা প্রথম সেলে যে তেলাপিয়াগুলো দেখেছি সেগুলো কেজিতে 5টার মধ্যে চলে আসছে, এখন এই যে সেকেন্ড সেলে সেটাই তেলাপিয়া কেজি 8টার মধ্যে চলে আসছে। আমরা তৃতীয় সেল দেখবো যে তৃতীয় সেলে কী কন্ডিশন আপনাদেরকে, এবং পার্শ্ববর্তী যেটা দেখতেছেন আমরা একটু বিজিলগুলো দেখতেছি, মাছগুলো পরীক্ষা করে দেখতেছি এবং দেখতেছি মাছগুলো কালার খুব সুন্দর, স্বাভাবিক। চারিদিকে অক্সিজেন লাইন দেওয়া আছে
যেগুলো অর্থাৎ যে এই কোম্পানির থ্রুতে এই কোম্পানিটা বললে আপনাকে পুরো সেট আপটা করে দিবে। এবং এটা হলো তৃতীয় সেল। এই সেলের মধ্যে আমরা যেগুলো দেখতেছি তেলাপিয়াগুলোর সাইজগুলো কেজিতে 100 পিসের, অর্থাৎ এটা খুবই আপনার কী বলবো, খুবই আপনার এরা রিসার্চ করছে, এটা নিয়ে যে রিসার্চ করে আসছে। অর্থাৎ এখানে 100 পিসের তেলাপিয়াগুলো যখন কেজিতে 50 পিস হবে তখন সেকেন্ড সেলে ফাটা দিবে, এবং সেকেন্ড সেল থেকে যে মাছগুলো একটু বড় হবে সেগুলো প্রথম সেলে নিয়ে আসবে। এতে কি হলো যে এক সেলে তাদের প্রায় 15 টন মাছ উৎপাদন হবে, অর্থাৎ 3 থেকে তারা প্রতি 3 মাস পর পরে 45 টন করে পাবে, এবং যে পুরো বছর ব্যাপী তারা 3টা শ্বাস করবে। এখানে যে 3টা শ্বাস থেকে একটা অনায়াসে তারা এখানে 150 মণ অর্থাৎ একর প্রতি 50 উৎপাদন করতে পারবে। খুবই চমৎকার একটা ডিজাইন। কিন্তু এখানে যে সমস্যাটা আমরা দেখলাম যে এখানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনার এই অক্সিজেন তৈরি করতে হবে, কোনোভাবে একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। যদি কোনোভাবে যা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আপনি করছেন, ইলেকট্রিক চলে গেছে, তখন সঙ্গে সঙ্গে মাছগুলো মারা যাবে। এই জন্য এটা সোলার সিস্টেমটা ব্যবহার করছে। এই সোলার সিস্টেমটা ব্যবহার করার জন্য এরা শুধু টেকনাবে, অর্থাৎ টেকনাবে অনায়াসে 11 থেকে 12 ঘন্টা রোদ থাকে, রোদের তাপমাত্রা বেশি। যখন অতিরিক্ত তাপমাত্রা হয় তখন আপনার যে সোলার সিস্টেমের বিদ্যুৎটা বেশি উৎপাদন হয়, এবং 24 ঘন্টার মধ্যে এখানে এরা ইলেকট্রিসিটি প্রয়োগ করতে পারে। আমরা এটা আপনার মোবাইল থেকে ভিজুয়াল দেখাচ্ছি যে মাছগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ এখানে যেভাবে তারা অক্সিজেন দিচ্ছে সেখানে প্রায় অক্সিজেন 10-এর মধ্যে 10 আছে। আমরা সাধারণত বাহ্যিক পুকুরে যে চাষগুলো করি সেখানে 10-এর মধ্যে অক্সিজেন সপ্তাহে 5 থেকে 4 থাকে। আমি এটা অনেকবার অক্সিজেন মাপে দেখেছি, কিন্তু এদের এখানে সম্পূর্ণ 10-এর মধ্যে 10 অক্সিজেন আছে, এবং এদের কাছে অক্সিজেনের মাপা আছে যেটা মেপে সবসময় দেখে। যখন আপনার অক্সিজেন 10 থাকবে তখন মাছগুলো সুস্থ থাকবে, স্বাভাবিকভাবে মাছগুলো খাওয়ার জন্য আগ্রহী থাকবে। এবং যেটা দেখতেছি আমরা জাস্ট সেলের মাঝখানে এসে দাঁড়ানোর সাথে সাথে মাছগুলো লাফালাফি করতেছে, যে মনে তাদের দাঁড়ানো আছে যে আমরা খাবার দিব। এবার আমরা এই সেল বাদে পুরো পুকুরটা দেখাচ্ছি, যে সামনে সেল দেখতেছেন, এবং এই পুরো পুকুরটা খালি রাখা আছে। পুরো পুকুরের সেলটা একটু সামনে এসে যে তারা পর্যবেক্ষণ করার জন্য একটা দিচ্ছে, যে এখানে একটা এয়ারোটা আছে, এয়ারোটার সামনে আরেকটা এয়ারোটা আছে, পাশে আরেকটা এয়ারোটা, অর্থাৎ এরা যে খালি অংশ অর্থাৎ 3 একর পুকুরতে তারা মাত্র 2 শতক করে আপনার 6 শতক জায়গার মধ্যে 3টা সেল করছে, বাদ বাকি যে জায়গাটা পুরোটা খালি রাখছে। এবং তারা মাঝখান দিয়ে একটা দেওয়াল তৈরি করে দিয়েছে যাতে পানিগুলো আপনার স্রোতগুলো ঠিক সেলের মধ্যে আসে। এখানে তারা কিছু গাণিতিক সূত্র ব্যবহার করছে, যে যারা ম্যাথমেটিক্স সম্পর্কে ধারণা তারা বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে আবার সেলের কাছে নিয়ে আসছি, যে আমরা দেখতেছি এরা এই যে মাছগুলো আছে সেই মাছগুলোর জন্য নতুন করে আর একটা অক্সিজেন আছে সেটা চালু করেছে, পুরো মাছগুলো পুরো সেলে ছুটিয়ে গেছে। এত ঘনতার মধ্যে প্রায় 2 শতক জায়গার মধ্যে তারা 40 তেলাপিয়া রাখার মধ্যে মাছগুলো অসুস্থ হয় না, সেটা সবচেয়ে বড় জিনিসটা আমাদের যে সেলের পার্শ্ববর্তী তারা একটা যে হাউসের মধ্যে তৈরি করছে, অর্থাৎ আরেকটা অ্যানাদার সেল যুগে যেটা আপনি ভিডিও দেখতেছেন, এই সেলের মধ্যে মাছগুলোর যে বজ্র পায়খানা সেগুলো আসে জমা হয়, এবং যে ওরা যে স্রোতটা তৈরি করছে স্রোতের পানিগুলো এই সেলে অটোমেটিক চলে আসে। আপনার দেখতেছে, আপনার যদি আমরা ভিডিও দেখাই, এখানে একটা মোটর আছে যে এর নিচে যে বজ্রগুলো মাছের জমা, অর্থাৎ মাছের যে পায়খানাগুলো জমা হয় সেগুলো ওরা যে এই মোটর সাহায্যে সেগুলো তুলে ফেলে, তো পানি সহ মোটর সাহায্যে তুলে ফেলে। এখানে নিচে তারা এটা ঢালাই করা আছে, ফ্লোর করা আছে, যে এখানে যে স্রোতগুলো দেখতেছেন এই স্রোতগুলোর আপনার এমনভাবে স্রোতগুলো রাখা আছে তেলাপিয়া যখন আপনার বজ্রগুলো ছাড়বে, অর্থাৎ যে পায়খানা বা যেগুলো ছাড়বে সেগুলো সঙ্গে সঙ্গে আপনার লম্বাতে যে সেলটা আছে সেই সেলে এসে জমা হবে, এবং তারা সম্পূর্ণ বজ্র তুলে ফেলবে। প্রতিনিয়ত তাদেরকে আমি কথা বলে জানতে পারলাম 2বার এই বজ্রগুলো তুলে ফেলে, এবং 1 ফোঁটা বজ্র রাখে না। আমরা সেটাকে আপনাকে পরীক্ষা দেখাবো। এবং তাদের থেকে আমরা যে বাইট আইটেম, তারা এই যে তেলাপিয়াগুলো সেগুলো বডি ওয়েটের 2% খাবার দেয়, একেবারে কম খাবার দেয় আমার মতে। যে আমরা যেখানে বডি ওয়েটের 5% খাবার ব্যবহার করি সেখানে তারা 3% খাবার বলে। তাদের সাথে কথা বলছেন তারা, এবং এই 40,000 যে এক্সেলের তেলাপিয়া দিয়ে তার সাথে 4 থেকে 5,000 নতুন জাতের প্রজাতির তেলাপিয়া দিয়ে দেখেছে, যেগুলো কালো রঙের। আমি ভিডিওতে একটু দাঁড়িয়ে দেখালাম, যে আপনাদেরকে আমরা আবারও নিয়ে আসছি খুব সহজভাবে দেখানোর জন্য 3 নম্বর সেলে। এখান থেকে খেয়াল করে দেখতে পারবেন যে এই দিক থেকে যে স্রোতগুলো দেওয়া আছে পানিগুলো চলে যাচ্ছে, পানিগুলো পুরো সেল বেয়ে গিয়ে আপনার ওইখানে আপনার বজ্রগুলো নিয়ে রাখবে, মূলত এখানে এই জন্য দেওয়া আছে, এবং এটা নন স্টপ চলতেছে। এরা আপনার এখানে ইলেকট্রিক সায়েন্সকে ব্যবহার করছে, ফিশ সায়েন্স ব্যবহার করছে, এবং পাশাপাশি বেশ কিছু গাণিতিক সূত্র ব্যবহার করছে। মানে এটা দিয়ে আমার মনে হলো যে এটা আসলে বাংলাদেশে কারো পক্ষে সম্ভব না, যেটা নেদারল্যান্ডস যে কোম্পানি তাদেরই একটা এটা ফসল, এটা তারা ফিশটেকে দিয়েছে, ফিশটেকে এটা পরীক্ষামূলকভাবে বাংলাদেশ চাষ করতেছে।
আমাদেরকে এরা এটা দেখানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, বা এটা আমাদের রিসার্চ করে গবেষণা করার জন্য যে সুযোগটা দিয়েছে সেটা মূলত হলো আমরা অধিক মাত্রায় চাষ করি প্রায় 1 প্রতি 10 থেকে 12 টন। তাদের এই প্রযুক্তির মাধ্যমে আমরা 50 টন উৎপাদন করতে পারবো এবং তাদের যে যে যন্ত্রপাতি সরঞ্জাম আছে সেগুলো আমরা যদি ক্রয় করি তাদের কিছু লাভ থাকবে, সেই জন্য আমাদেরকে এখানে ডিপলিভাবে রিসার্চ করার জন্য সুযোগ করে দিয়েছে এরা। আমরা এখানে দেখতেছি খাবার দিচ্ছে, খাবারের সাথে মাছগুলো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছে। আপনাদের একটা কথা বলে রাখি, আপনি যখন বাসমান খাবার দিবেন, বাসমান খাবার 5 থেকে 7 মিনিট পর্যন্ত যে আপনি যখন ফাঁজে থাকবে তখন তাদের যে গুণগত মান সবগুলো রাখবে, কিন্তু 5 থেকে 7 মিনিট পরে যখন হবে যে খাবারগুলো বাসবে তখন তার প্রোটিনগুলো চলে যাবে। তো আমরা তো অনেকে আপনার খাবার দিয়ে শুধু বাসমান খাবার দিয়ে ঘন্টাখানিক থেকে যায়, এতে 5-10 মিনিটের সম্পূর্ণ প্রোটিনগুলো চলে যায়, মাছ সঠিক প্রোটিন পায় না। কিন্তু এরা যে পদ্ধতি পাচ্ছে এটা খুব বড়িয়ে 2% খাবার দেয়, খাবারগুলো দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে মাছগুলো খেয়ে ফেলে, এতে পরিপূর্ণ প্রোটিন পায় এবং কোনো প্রোটিন নষ্ট হয় না। তো এদের সাথে কথা বলে আমরা দেখলাম যে এরা যে দেওয়ালগুলো তুলেছে এগুলোর সাথে যে একটা প্রাকৃতিক যে বাতাসগুলো আছে বাতাসগুলো যাতে এসে সেলের মধ্যে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানিগুলো যাতে সবসময় মুভমেন্ট করে, সেই জন্য তারা মূলত এই বাইরে পুরো জায়গাটা বিস্তৃত জায়গাতে রেখেছে। এবং ওদের এখানে আরও পুরো পুকুর সিটে কয়েকটা এয়ারটা দেওয়া আছে, যে এয়ারটারগুলো কন্টিনিউয়াসলি চলবে, কন্টিনিউয়াসলি এগুলো তৈরি করবে। এবং এরা এমনভাবে এটার যে প্ল্যানিং ডিজাইনটা করেছে সেখানে যে পুরো পানিগুলো চক্রকারে ঘুরে আসছে, সেলে আসবে, সেল থেকে এগুলো বজ্রগুলো ওইখানে ওই সেলে রাখবে, সেখান থেকে আবার ঘুরে পানিগুলো এয়ারটার হয়ে আবার সেলে আসবে। অর্থাৎ কন্টিনিউয়াসলি একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্রেশ ওয়াটারে থাকবে এবং এরা পানির মধ্যে কোনো ধরনের মাছের যে বজ্রগুলো থাকে সেগুলো রাখতেছে না। যে খুবই চমৎকার দেখছে, একটা ছেলে 200 জায়গার মধ্যে তারা 40,000 তেলাপিয়া শ্বাস করতেছে, যেটা একটা অবিশ্বাস্য। এবং এটাই বলতে পারে মাছ আছে একটা বিপ্লব, যে তেলাপিয়া মাছ আছে তারা নতুন একটা বিপ্লব তৈরি করে আনছে এবং যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। এবার আসলে আমরা যে একটা ডিপলি আলোচনার মধ্যে চলে যাই, যে এদের সাথে আমরা কথা বলে দেখছি এরা এই 3 একর প্রকল্পের যে সেট আপটা করছে তাদের 1,25,00,000 টাকা খরচ হয়েছে এবং তাদের একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং মাধ্যমে যে ভিক্টর কোম্পানি তারা আগেও এরকম একটা প্ল্যান করছিল যে তাদের দাঁড়ানো হলো 3 থেকে 4 বছরের মধ্যে এই সম্পূর্ণ টাকা প্রজেক্ট চলে আসবে। যা আপনার দেখার জন্য আমরাও ওই তাদের রিকোয়েস্ট করে এবং তারা আমাদেরকে আনে এবং কীভাবে তারা বজ্রগুলো তুলে সেটা আমার দেখাচ্ছে। যে দেখতেছেন এসএলের পার্শ্ববর্তী একটা যে তারা যে হাউস করে ফেলছে সেখানে পানিগুলো আছে, এই পানিগুলো দেখতেছেন যে সম্পূর্ণ ময়লা পানি, এগুলো মাছের বজ্র, মাছ বজ্রছে। এবং এরা এই হাউসগুলো এমনভাবে করছে 3টা হাউস যে মাছের বজ্রগুলো নিচে জমা হবে, সেখান থেকে তারা জৈব সার তৈরি করবে, সেগুলো তারা গাছপালা পরবর্তীতে ফাড়ের মধ্যে গাছপালা রোপণ করবে, সেগুলো ব্যবহার করবে। আপনি দেখতেছেন যে একেবারে ময়লা দুর্গন্ধযুক্ত পানিগুলো নিচ থেকে উঠে আসছে। এটা হলো যে সবচেয়ে কমন সমস্যা, সবচেয়ে যে বড় একটা অ্যাপেন্ডেক্স, যে এর মাধ্যমে পুকুরে সম্পূর্ণ বুঝে তুলে পড়ছে। আমরা যে পুকুরে অনেকগুলো মর্টালিটি যে মাছ মারা যায়, তেলাপিয়া মারা যায়, অনেক সময় যে অ্যাস্ট্রোফাগাস, এই ধরনের রোগ হওয়ার এখানে সম্ভাবনা নেই। এটা আমাদের পুরো টিম তারা আমাদের এটা বুঝিয়ে দিচ্ছে। এবং দেখতেছেন পানিগুলো কী ধরনের একেবারে কালচে রঙ হয়ে গেছে, প্রচণ্ড বজ্র, যে এগুলো আমরা যখন মাছকে খাবার খাই মাছের বজ্রগুলো পানিতে জমা হয় এবং আমাদের পুকুর বাহ্য পুকুরগুলো থেকে যায়, সেই জন্য আমরা বাণিজ্য পুকুরে এতটা সমস্যার সৃষ্টি হয় যে মাছের যে বিভিন্ন রোগগুলো দেখি সবগুলো এখান থেকে তৈরি হয়, কিন্তু এরা সম্পূর্ণ বজ্র তুলে ফেলছে। দেখতেছেন পানির কালারগুলো কত বিশ্রী, একেবারে ডাস্টবিনে ময়লা পাওয়ার জন্য যে আপনার 3টা সেল আছে, এরা এখানে ময়লাগুলো এখানে জমা রাখে, মাছের যে বর্জ্যগুলো সেগুলো একটা উৎকৃষ্ট সার হিসেবে তারা ব্যবহার করবে এবং এটাও তাদের একটা প্রাণীর একটা অংশ, যেটা সম্পর্কে আসলে আমরা তো মৎস্য চাষ বিষয়ে আসছি, তাহলে ওই বিষয়ে আমরা আপনাদের আলোচনা দেখলাম না, কিন্তু এটা চমৎকার। এর থেকে আমরা যে ধারণা নিতে পারি, আমরা যদি মাছের বর্জ্যগুলো তাহলে আমরা যেখানে পুকুরে মাছকে খাবার দিই সেখান থেকে তুলতে পারি, তাহলে আমাদের পুকুরে প্রায় 90% রোগ মুক্ত হয়ে যাবে। এবং ওদের সাথে কথা বলে দেখছি ওরা এই 3 মাসের মধ্যে যে এরা কোনো জীবাণুনাশক ব্যবহার করবে না, কোনো ধরনের। এগুলো হলো যে মাছের বজ্রগুলো দেখতেছেন যে কতটা, এবং এই বজ্রগুলো এরা এই সেল থেকে যখন জমা হয় তখন এগুলো আবার মোটর দিয়ে একেবারে বাইরে তাদের একটা পার্শ্ববর্তী খালা সেখানে ফেলে দেয়। দেখতেছেন আমরা এখান থেকে আসি আপনার এতদূর কষ্ট করে আসলে একটা জিনিস শিখতে পারলাম, যে পুকুরে আমরা যে মাছের বজ্রগুলো আছে সেগুলো আমরা পুকুরে জমা হওয়ার কারণে আমাদের পুকুর রোগ আক্রান্ত হয় এবং এটা একেবারে হাতে কোনো পরীক্ষা করে দেখলাম। আর আপনি মাছ চাষ করতে পারলে যদি সে বজ্রগুলো তুলতে পারেন তাহলে ইটস বেটার, এটা সবচেয়ে বেটার হয়।
যাক, আমরা এবারে অনেকটা আসি। আমরা তাদের সাথে কথা বলে দেখছি তারা যে পুকুরে একটা 3 একর অর্থাৎ 300 শতক একটা পুকুরের মধ্যে তারা 6 শতকে সেল তৈরি করছে এবং 2 শতকের মধ্যে আপনার তৈরি করছে তারা যে বর্জ্য রাখার জন্য হাফ তৈরি করছে, তারা মূলত 8 শতক। বাদ বাকি যে জায়গাগুলো আছে সেগুলো পানির যে সেগুলোর মধ্যে আপনার কোনো মাছ নেই, তেলাপিয়া। কিন্তু তাদের সামনে এক্সক্লুসিভলি কথা বলে দেখতে পেলাম যে তারা এখানে যে কিছু কিছু মাছ আছে যে মাছগুলো খাবার সারা বড়, যেমন ব্রিগেড মাছ, আপনার যে আমরা কার্পু যেগুলো এগুলি এগুলো খাবার ছাড়া বড় হয়। এবং এই মাছগুলোর একটা অবস্থা হলো এগুলো শুধুমাত্র উপর স্তর প্লাঙ্কটন খায়, অর্থাৎ এগুলো প্লাঙ্কটন ভিতরে অন্য কোনো খাবার খুবই কম খায়। এবং এরা এই বাদবাকি পুকুরে প্লাঙ্কটন তৈরি করে, প্লাঙ্কটন যে মেডিসিনগুলো আছে সেগুলো ব্যবহার করে এবং এই জন্য এখানে অল্প কিছু ওই ধরনের মাছগুলো ছেড়ে দিয়েছে। এবং এই মাছগুলো তারা পুরো বছর শেষে একেবারে যখন পুকুর শেষে 3টা চাষ শেষ হবে তখন এগুলো বিক্রি করে দিবে। যাক, এটা আমাদের একটা বাতি শিশিল। আপনারা এখানে দেখতেছেন এই পার্শ্ববর্তীটাই আমাদের ভিডিওতে যেটা মিয়ানমার, এবং এই পাশে যে প্রকল্পগুলো এখানে এই পাশে প্রকল্প যে বাংলাদেশের প্রকল্পগুলো করছে এবারে মিয়ানমার নাপ নদী এবং যে গণজঙ্গল দেখা যাচ্ছে এটা মিয়ানমার একেবারে সীমান্তবর্তী এলাকা, মানে বাংলাদেশ শেষ সীমানা যেটা বলেন সেখানে এটা করা হয়েছে। এবং এটা আলাদা একটা ভিজুয়াল আপনাদেরকে দেখাচ্ছি, এইগুলো সেই প্রকল্প আমরা যেখানে আসছি। এবং এটা হলো বিজিবি ক্যাম্প, তারা বিজিবি ক্যাম্প পাশে এটা করেছে। এবং এতে যেটা হলো যে এখানে কোনো ধরনের মাছ চুরি হওয়ার কোনো সুযোগই নেই, অর্থাৎ একেবারে একসাথে নিরাপত্তা। রাত্রে এদের নাইট ব্যবহার করা লাগতেছে না, শুধু আপনার ম্যানেজমেন্ট করলে হয়। এদিকে এটা অনেকটা সুবিধা পাইছে যে, এবং এই অঞ্চলগুলোতে সাধারণত যে বাইরের লোকজন খুব একটা অ্যালাউ করে না। এতে যেটা হলো স্থানীয় লোকজন যে এসে মাছ চুরি করে নিয়ে যাবে সে সুযোগটা নাই। এটা আমরা আপনার অনস্ক্রিন আমাদের ক্যামেরা দিয়ে আপনার রেকর্ড করলাম, আপনার দেখাচ্ছি এটা পুরো আমরা নাপ নদীটা করলাম। যাক, আমরা এবার আলোচনার মধ্যে ফিরে আসি। এরা যে প্রজেক্ট করছে তাদের আমরা পুরো প্রজেক্টটার আপনার যদি একটা শ্বাস আপনার রানিং করতে হয় সেখানে 1 কোটি আপনার 25 লাখ টাকা দিয়ে পুরো সেট আপ নিতে হবে। এবং তারপর আপনার অন্য আনুষঙ্গিক খরচ সহ প্রায় 1.5 কোটি টাকা দিয়ে প্রথম স্টার্টিং লাগবে। আপনি যদি 3 একর একটা প্রকল্পের মধ্যে এটা শুরু করতে চান, আপনি যদি 5 একর তৈরি করতে চান তাহলে আপনার 5টা সেল তৈরি করতে হবে, সেখানে আপনার 2 কোটি প্লাস খরচ হয়ে যাবে। আপনার যেখানে আপনার সোলার সিস্টেমটা বাড়াতে হবে, মোটরগুলো বাড়াতে হবে, সেলগুলো বাড়াতে হবে, এটা বিশাল একটা খরচ হয়ে যাবে। প্রথম দৃষ্টি আমার কাছে এটা বিশাল এক্সপেন্স ব্যয়বহুল এবং এটা আসলে আমার পক্ষে যেটা মনে হয় সেটা সম্ভব না। এবং একর প্রতি 50 টন, এখানে অনেকগুলো আমাদের চাহিদা আছে। এরা আপনার যে জায়গাটা সিলেক্ট করেছে আমরা এই জন্য আমরা বারবার আপনাকে ভিজুয়াল দেখাচ্ছি, এখানে 12 ঘন্টা রোদ থাকে, কিন্তু আমাদের যে এলাকাগুলো আছে সেখানে 8 ঘন্টা রোদ থাকে, কখনো প্রচণ্ড বৃষ্টি হয় এবং কখনো আপনার দেখা উঠে না 3-4 দিন, কিন্তু এখানে সেই সিস্টেম নয়। আমি এখানে যে ভিডিওটা করতে দেখতেছি খুব চমৎকার একটা পরিবেশ। আমি এই ভিডিওটা কেটে আবার যখন আমাদের যে মেয়ের সাথে যে প্রকল্প আছে সেখানে ফোন দিয়ে আবার জানতেছে সেখানে রোদ ওঠে নাই, আবার একেবারে খারাপ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং মাছগুলো ট্রাভেল করতেছে, অক্সিজেন ফল্টে প্রবলেম হচ্ছে। কিন্তু এখানে ঠিক সেই টাইমে দেখছি এবং এদের সাথে আমরা পুরো বায়োডাটা এবং যে ওয়েদার যে সফটওয়্যার সেখান থেকে নিয়েছে, এখানে প্রায় 12 মাসের মধ্যে 11 মাসের যেখানে আমরা 2 মাস বর্ষাকাল পাই বা 3 থেকে 4 মাসের মধ্যে শীতকাল পাই, সেখানে ওরা শুধু 1 মাস, তাও সহিংস শীত। এবং বলা যায় খুব সকালে আপনার 8টার পর থেকে এটা আপনি শীতের জামা কাপড় গায়ে ছাড়া হাঁটতে পারবেন। সেই জন্য ভিক্টোরিয়া কোম্পানি রিসার্চ করে এখানে প্রকল্পটা করেছে। আসলে এটা আমরা যদি সিলেটে করতে যাই এবং যে আমরা যদি এটা কুমিল্লা করতে যাই কিংবা আমরা যদি এটা মিরসরাই বা ঢাকার কোনো অঞ্চলে করতে চাই, আমার পক্ষে আসলে সম্ভব না মনে হচ্ছে না। এবং এদের যে এই ভিজুয়াল যে সেট আপ আছে, মানে পুকুরের মাঝখানে দেওয়াল দিয়েছে, সেখানে স্রোতগুলো এগুলো খুব হিসাব করতে হবে। যাক, এদের আমাদের একটা এরা আমরা যদি করতে চাই তাহলে এদেরকে বললে এরা সব যন্ত্রপাতি সেট আপ দিয়ে দিবে এবং এদের থেকে একটা ইঞ্জিনিয়ার আছে, সেই ইঞ্জিনিয়ার ড্রয়িং করে আমাদের এটা করে দিবে। এবং একটা জিনিস খেয়াল করছে যে এই প্রকল্প পার্শ্ববর্তী যেগুলো আছে সেগুলো লবণাক্ত পানি, এবং লবণাক্তের কারণে যে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট আমরা যেগুলো দেখি যে সেগুলো এখানে মিনি পার্সন শুরু হয়েছে এবং আশেপাশে পরিবেশ ছিলেন তাদের এখানে চিংড়ি, তবে এখানে এই এলাকাটা চিংড়ি আরও ভালো এলাকা করতে পারবে। এরা প্রায় একর প্রতি এখানে 6 লক্ষ টাকা করে খুব স্বল্প মূল্যে কিনে ফেলছে। আমাদের এখানে একর যদি জায়গা কিনতে বিশাল 25 থেকে 30 হবে, সেখানে তারা ক্রয় করে বলছে। এখানে প্রায় তারা 100 একর কিনছে ফিসটেক এবং যে ল্যান্ড ভিক্টোরিয়া কোম্পানি এরা যৌথ অর্থায়নে। এই ভিজুয়ালগুলো দেখতেছেন, এগুলো আমরা যে এখানে যাওয়ার পরে ওরা আমাদেরকে একটা সেমিনার আয়োজন করে, পুরো সেমিনার বুঝিয়ে দেয় এবং এই পুরো সেমিনারটা আমরা লাইভ করছি, যে আমাদের চ্যানেল আছে, আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো, সেটা দেখতে পারেন। এবং আপনাদের সুবিধার জন্য আমরা এই ভিডিও শেষে ওই যে ওনারা আমাদের যে ভার্চুয়ালভাবে যেটা আপনার একটা চার্ট আঁকতে বুঝিয়ে দিই, শুধু সেই চার্টটা আমরা দিয়ে দিব। এখানে যারা দেখতেন সবাই আমরা মৎস্য চাষী এবং মূলত এই প্রকল্প দেখার জন্য গেছি
আমরা যে সেল ফার্স্ট থেকে এগুলো দাঁড়িয়ে ছবিগুলো গ্রুপ ফটো করছি এবং তাদের যে জিএম ছিল, বিক্টু কোম্পানির যে প্রতিনিধি ছিল এবং ফিস্টেক লিমিটেডের যে হেড অফিসের লোকজন ছিল, সেগুলো কিন্তু আমাদের এটা বুঝিয়ে দিয়েছে এবং তারা খুব চমৎকারভাবে আমাদেরকে হেল্প করেছে বোঝানোর জন্য, যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে আমাদেরকে যাতে আমরা এটা বুঝি। এবং এরা পরীক্ষামূলকভাবে যেহেতু করছে এবং এদের যথেষ্ট এরা লাভ করতে পারছে এই প্রজেক্টটাকে, যারা আমরা যাতে উদ্বুদ্ধ হয়ে সেই জন্য করছে। কিন্তু আমাদের যে আবহাওয়ার কথা সমস্যা আছে এবং পরিবেশগত সমস্যা আছে, যেটা আমরা এখানে রিসার্চ করে গিয়ে বসছি, সেটার জন্য আমাদেরকে সম্ভব না। তবে আপনার আবহাওয়া ভালো হলে আপনি এখানে ট্রাই করতে পারেন এবং আপনার এই সম্পর্কে যতগুলো তথ্য আছে আপনার ফিস্টেক বিডি লিমিট থেকে নিতে পারবেন। এবং আপনি যদি এর থেকে আরও কিছু বুঝতে চান, আমরা এই ভিডিওর শেষে আপনার একটা ভিডিও ক্লিপ সংযুক্ত করে দিব, যেখানে আপনার এরা যে আমাদের বার্সুলভাবে এরা একটা সার্টের মাধ্যমে এটা বুঝিয়েছে। একজন এসকেআর কোম্পানি লিমিটেড আপনার এটা রিসার্চ করে আমাদেরকে খুব সমাতে বুঝিয়েছে। তার 2টা ভিডিও ক্লিপ আছে, আমরা এটা সংযুক্ত করেছি। আপনার সরাসরি সাউন্ডসও তার মুখে শুনুন যে আসলে এটা তারা কী সিস্টেম করেছে। হচ্ছে পুরা ফার্মটা সোলারে চলে আর কি, সোলার প্যানেল সেট করা। এখানে হচ্ছে ওয়ার্কার শেড, অফিস শেড, মেনটেনেন্স শেড, মানে এখানে আরো অনেক পুকুর আছে, বাট এটা হচ্ছে স্পেশাল একটা জিনিস। এই যে পুরা 3 একরের একটা পুকুর, এই 3 একরের ভিতরে ওভাবে মাছ নাই, মাছ আছে শুধুমাত্র এই 3টা সেলের ভিতর। এই যে এখানে সব দর্শনার্থীরা আসছে, ট্রেনিরা। এই যে এখানে অক্সিজেন গুলো ছেড়ে দিচ্ছে ছোট ছোট পাইপের ভিতরে, অক্সিজেন হাই অক্সিজেন রাখা হয় আর কি। মাছ এই 600 জায়গার ভিতরে মাছ আছে, যেগুলোর ভিতরে বলা যায় যে এক ধরনের হাই কোয়ালিটি অ্যাকুরিয়াম আর কি। অ্যাকুরিয়াম না, অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি অ্যাকুরিয়াম বেসড কালচার। হ্যাঁ বুঝছি, আগে কামাই ফেলছো তো 20 বছর লস দেয়, শুধু টানা লসের উপরে, তাই এরা কি আসে। এরকম 3টা সেল আছে আর কি, এগুলো বলে হচ্ছে সেল। এই সেলের ভিতরে এক একটাতে এখন কত 16,000 কত হাজার করে আছে, 16,000 করে তেলাপিয়া আছে। এই 2টি সাউন্ড কোয়ারের যে মাস্টার কথা শুনছেন, তিনি পিএইচডি ডক্টরেট করা খুবই অভিজ্ঞ মানুষ। তিনি সহজ আপনাকে বুঝিয়ে দিয়েছে যে জিনিসটা আমরা আপনার ডিটেলস বুঝে এসেছি। যাকে আমরা ব্যাক করতেছি এবং ব্যাক করার আসার পর দেখলাম যে এটা আসলে লবণাক্ত একটা এলাকা, যেখানে লবণ উৎপাদন করা হয়। এবং রিসার্চ করে দেখলাম যে এখানে বাংলাদেশের প্রায় 92% লবণ এই অঞ্চল উৎপাদন করা হয় এবং এই অঞ্চল পার্শ্ববর্তী অঞ্চল, সেই জন্য ল্যান্ডগুলোর দাম কম, সে প্রায় একর প্রতি 6 লক্ষ টাকা করে সেই জন্য নিয়েছে এবং পরীক্ষামূলকভাবে তারা এটা ব্যবহার করছে। তাদের আমাদেরকে ব্যাটার এসে তারা যথেষ্ট পরিমাণ লাভ করতেছে এবং খুবই ভালো একটা পরিমাণ লাভ করা যে তারা কথা বলতেছে। যদি এটা নিয়ে বিশাল আরও রিসার্চের ব্যাপার স্যাপার, যেহেতু আমি একটা 3 একর প্রকল্পের মধ্যে 1.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ফেলবো, যেটা আমার জন্য কোনো যে ক্ষতি হয়ে যাচ্ছে কিনা বা এটাগুলো আমার লসে আসতেছে কিনা, সেই জন্য এগুলো নিয়ে আরও রিসার্চ করতে হবে। যে আপনাদেরকে আমরা আলোচনার সুবিধাতে এই ভিডিওগুলো প্রযুক্ত করেছি। আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, যেহেতু আমরা 2টা হাইস গাড়ি নিয়ে আসছি এবং 290 কিলোমিটার ভ্রমণ করে প্রায় আপনার 12 থেকে 13 ঘন্টা আমরা পথ ভ্রমণ করে আসছি এবং আমাদের যেতে হবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে। আমরা যখন যে কোনো ধরনের মাছ নতুন কোনো প্রযুক্তি উৎপাদন করা হয় বা নতুন কোনো প্রযুক্তিতে চাষ করা এবং কী ধরনের চাষাবাদে সেগুলো দেখার জন্য আমরা প্রায় সময় চলে যাই এবং আমরা একটা রিসার্চ রাখি, বোঝা যে কোনো একটা সময় আমরা এই রিসার্চটা করি। বাংলাদেশের অনেকগুলো অঞ্চলে আমি গিয়েছি এবং খুব সম্ভবত আমি কয়েকদিন পরে সিলেট যাব, সেখানে যে শ্বাস পদ্ধতি সেটা নিয়ে বিশাল একটা রিসার্চ করব, যে সিলেটের হবিগঞ্জে, সেটা নিয়ে একটা আলাদা আপনার ভিডিও ক্লিপ দিব আপনাদের। যে মাছ চাষের জন্য আমরা সবসময় নতুন প্রযুক্তি আনার চেষ্টা করি, সেই জন্য আমরা একর প্রতি 10 টন, 12 টন, 15 টন এবং 18 নম্বর উৎপাদন করার মতো সক্ষমতা আমরা রাখি, যেটার জন্য আমরা সবসময় কোয়ান্টিটি রিসার্চ রাখি। আমাদের এই চ্যানেলে এরকম কয়েকটা রিসার্চ আপনারা দেখতে পাবেন, যে সময় স্বল্পতার কারণে যে সবগুলো ভিডিও করে আবার ভিডিওগুলো যে ফটো এডিটেড করে এগুলো দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, সেই জন্য আমরা যে যেটা আছে সেটা আমরা চ্যানেলে আপলোড করে দিই। আমরা এই ভিডিওর পুরো একটা ব্লু প্রিন্ট তৈরি করছি এবং এটার জন্য একটা যে নকশা আছে সেই নকশাটা আমরা নিয়েছি। আপনারা যদি কেউ যদি একান্ত লাগে, আমাদের ইমেল আছে, আপনারা ইমেল করতে পারেন, আমরা সেই নকশা ব্লু প্রিন্ট দিয়ে দিব এবং এটার সাথে আমাদের যে ট্রেনিং বুঝিতে পারতে বল সেটা আমরা এই ভিডিও শেষে যোগ করে দিব। এই ভিডিও অনেক বড় হয়েছে, আপনার বড় হলো যেহেতু এটা একটা রিসার্চ স্যার, যে ছোটো করে করার কোনো সুযোগ নেই আমাদের এবং আমরা ডিপলিভাবে বোঝার চেষ্টা করছি, প্রতিটা অংশ খুঁটে বোঝার চেষ্টা করেছি এবং আপনাদের যদি কোনো সুযোগ হয় আপনার যাক। সর্বশেষ আপনাদেরকে আরেকটা আমরা কথা বলি, যে ভিডিওটা শেষ করার আগে, এগুলো আমরা যাওয়ার পথে ভিডিও ক্লিপ থেকে বলতেছি, যে আমরা যে এখানে এত 290 কিলোমিটার ভ্রমণ করে আসলাম, যে এখান থেকে আমরা কিছু একটা শিখছি। আমরা যদি এই প্রজেক্টটা নাই করি বা ইনফর্মড রিসোর্স সিস্টেম, যে এই প্রকল্পটা আমরা যদি আমাদের পুকুরগুলোতে ব্যবহার নাই করি, কিন্তু আমরা একটা জিনিস সেটা ব্যবহার করবো, সেটা আপনাদের আমরা ভিডিও দেখাবো।
আমরা যে পুকুরে খাবার খাওয়াই, অর্থাৎ যে পুকুরের মাঝখানে, অর্থাৎ পুরো পুকুরের মাঝখানে যেখানে খাবার খাওয়াই সেখানে মাছের বর্জ্যগুলো জমা হয়। আমরা হয়তো পুকুরগুলো শেষ করে তখন সেখানে আমরা যে পুকুরের মাঝখানে ডালাই করে দিব এবং পাশে দিয়ে একটা বৃত্ত করে দিব 1 থেকে 2 ফুটের মতন আর কি, যে পানিতে এরপর আমরা পানি দিব, সেখানে আমরা খাবারগুলো দিব এবং মাছে যখন খাবারগুলো খাবে তখন আমরা একটা মোটরের মাধ্যমে সেই পানিগুলো বাইরে ফেলার চেষ্টা করব। আমরা এখানে প্রায় 290 কিলো বহন করে আমরা এটা শিখছি, এটা আমরা অবশ্যই ব্যবহার করব। কারণ আমরা দেখতেছি যে ওইখানে আমরা আগে মোটর চালিয়ে দেখেছি পানির মাছের বর্জ্যগুলো খুবই দুর্গন্ধযুক্ত এবং খুবই ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন এগুলো আছে। এবং এতদূর আসে আমরা এটা বুঝছি যে মাছের 90% রোগ হয় শুধু এই মাছের যে আমরা খাবারগুলো খাওয়াই সেই খাবার করে মাছগুলো পায়খানাগুলো নিস্তারণের জন্য। এবং আমরা যদি মাছকে এক পুকুরে একটা নির্দিষ্ট জায়গায় খাবার দিই, ঠিক নির্দিষ্ট জায়গায় যেখানে আমরা যদি এবার একটা হাউস তৈরি করতে পারি, একটু ডুবা হাউস যে ছোট্ট একটা করে, এবং সেখানে একটা মোটর রাখি, সেই মোটরের মাধ্যমে আমরা যদি বর্জ্যগুলোকে পুকুরে বাইরে ফেলে দিতে পারি, এবং আমরা মনে হয় যে মাস শেষে আমরা যে এখান থেকে এরা যে এক প্রতি 50টা উৎপাদন করে বার্ষিকভাবে, যে 3 মাসে এরা 15 টন করে, 3 15 45, এবং এরা পুকুরে বাদ বাকি অংশে যে সাদা মাছ আছে সেটাও 50টা উৎপাদন করে। আমরা পুরো পুকুরে চাষ করে অন্তত আমরা যে 10 থেকে 12 টন যেটা আছে সেখান থেকে আমরা 20 টন প্লাস করতে পারবো। এটার মধ্যে আমি এখান থেকে শিখছি এবং এটা আমি বিশেষ করে প্রথম 3 একটা প্রকল্পে দেখবো যে পুকুরের মাঝখান দিয়ে যেটা আছে সেটা আমি ফ্লোর করবো, হালকা করে একটু যে উঁচু করে দিব এবং এখানে একটা মোটর ফিটিং করবো। মাছে খাবার খাবো, 1 ঘন্টা পর আমরা মাছের যে বর্জ্যগুলো হবে সেগুলো আমরা মোটর দিয়ে পানিটা বের করে দিব, যেটা আমরা এখান থেকে শিখছি। যে এত আসার পর আমরা যদি এই ইনফর্ম রিসার্চ সিস্টেমটা আমরা যদি পুকুরে ব্যবহার নাই করি, বা আমরা এই ধরনের প্রজেক্ট যদি আমরা, যেহেতু ব্যয়বহুল প্রজেক্ট এবং এগুলোর যে আওয়ার কারণে আমাদের স্বল্পতা আছে, কিন্তু আমরা এটা শিখতে পারছি এবং আপনারাও এটা ট্রাই করতে পারেন। এবং এটা যখন আমরা করবো তখন আমরা এখানে ভিডিও দিব আপনাদেরকে, যে আমরা সরাসরি এখানে লাইভ করে দেখাবো আপনাদের যে আমরা কীভাবে করতেছি। এবং আমার মনে হয় যে আমাদের এই সিস্টেম করতে পারলে অনন্ত যে আমাদের যে উৎপাদন আছে যে 10 টন থেকে আমরা অনেক সেটা বিষ্ণু করতে পারবো। যাক ভাই, আপনাদের মধ্যে আমরা 26 মিনিটের মতো প্রায় আধা ঘন্টা মতন এই ভিডিওটা আমরা রিসার্চ করে এই এরিয়া সব কিছু বলছি এবং লম্বা ভিডিওতে আপনারা যারা এতটুকু পর্যন্ত আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে শুনছে আপনাদেরকে যে অনেক ধন্যবাদ। এবং আমরা বলতে পারি আশা আছে আগ্রহ ভিডিওতে কেউ এত লম্বা ভিডিও কখন দেখবে না, এবং আমরা এই ভিডিওতে কী শিখলাম সেটাও আপনারা এই ভিডিও এতটুকু না আসলে কেউ জানবে না। আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের, আপনারা যদি আপনাদের যে অঞ্চলগুলো যদি এরকম কোনো সিস্টেম পদ্ধতি থাকে বা নতুন কোনো সিস্টেম যারা মাছ চাষ আপনারা তৈরি করছেন পারছেন, আমাদেরকে একটু নক করে জানাবেন। আমরা ওই অঞ্চলে যাব, অর্থাৎ ওই অঞ্চলে এগুলো রিসার্চ করে আমরা চ্যানেলে তুলে ধরবো। যাক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভার্চুয়াল ওই ক্লিপটি এখান থেকে শুরু হলো, আপনারা দেখতে থাকেন। এটা কিছু বেসিক আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করবো, জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে, আমরা কিভাবে প্ল্যান করছি সেটাই শেয়ার করবো। নেক্সট ফেজের মধ্যে হয়তো যখন আমাদের এই টোটাল রিসার্চ এন্ড ট্রায়ালটা শেষ হবে তখন হয়তো আমরা আপনাদেরকে বলতে পারবো এটার ফাইনাল আমাদের আউটপুট, আমরা আপনাদেরকে রিকমেন্ড করতে পারবো কিনা সেই জিনিসটা একদম ট্রায়াল শেষে আসবে। বাট আজকে আমরা বেসিক কিছু আইডিয়া করবো। সো আইপিআরএস জিনিসটা কি? ফুল মিনিং ইনফর্ম রেসপন্স সিস্টেম। অর্থাৎ আমরা পুকুরের মধ্যে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যেটা নদীর মতো সংশ্লিষ্ট, বা নদীর মতো, নদীতে কি হয় রেগুলার ফ্লো হয়, রাইট? নদীর ফ্লোতে সবসময় কি হয়, মাছ নদীর ফ্লো এর এগেইনস্টে সবসময় বইতে থাকে বা চলতে থাকে। আচ্ছা, খুবই সিম্পল কেস, আমরা পুকুরে মাছ চাষ করি, পুকুরের মধ্যে দুদিন পর মাছ মরা শুরু হয়, এই প্রবলেম ওই প্রবলেম। বাট নদীর মাছের কথা চিন্তা করেন, ওরা কিন্তু দিব্যি ঘুরে বেড়ায় এবং ওই ক্ষেত্রে যখন যাওয়া থেকে মাছ উঠান এক একটা কিন্তু অনেক বড় বড় সাইজ, তার মানে তাদের গ্রোথ রেট বা তাদের যে ডিজিজ রেসিস্টেন্সি অনেক বেশি পরিমাণ ভালো। এই কনসেপ্টটাকে জাস্ট পুকুরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে টেকনোলজির মাধ্যমে, যার মাধ্যমে আমরা ট্রেডিশনাল এই যেটা আমরা অলরেডি বলেছি এই জায়গার মধ্যে আপনি ট্রেডিশনাল যতটুকু কালচার করবেন 4 থেকে 4 গুণ প্রোডাকশন আমরা বাড়াইতে পারি এই টেকনোলজির মাধ্যমে। ওকে, সো এই আইপিআরএস কক্সবাজারে কেন আসলে আমরা দিয়েছি, মানে কক্সবাজারে ট্রায়াল করেছি কেন? আচ্ছা, তার আগে একটু মেনশন করি, আমরা কি তাহলে শুধু আইপিআরএস নিয়ে কাজ করছি কক্সবাজারে? উত্তর হচ্ছে না। আমরা বলেছি আমরা 10 ইয়ার্স পর অ্যাকোয়াকালচার কই যাবে সেটার একটা সলিউশন বের করে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা 3টা জিনিস ইন্ট্রোডিউস করেছি। এক, এটা হচ্ছে ইনবর্ন রেসিও সিস্টেম ইন কক্সবাজার। কক্সবাজারে আমরা ট্রায়াল করব ইনবর্ন রেসিও আইপিআরএস। আমরা অলরেডি আইএনসি এ আরএস রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম ইন ট্যাঙ্ক, অর্থাৎ বিদেশে দেখবেন ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করে না, থাইল্যান্ডে যারা গেছেন বিশেষ করে আপনারা অনেক দেখছেন, ওই ইন্ডিভিজুয়ালি ট্যাঙ্ক বেসের মধ্যে আরএস অর্থাৎ টোটাল ক্লিনিং এর এবং টোটাল যে এয়ারেশন সিস্টেমটাকে অনেক বেশি ডেভেলপ করার মাধ্যমে
আমরা আরএস ফ্যাসিলিটি ডেভেলপ করেছি ট্যাঙ্ক। এবং এই ময়মনসিংহের মধ্যেই আমরা একটা পুকুরের মধ্যে এই যে দুইটা আইডিয়াকে একসাথে করছি, এখানে আইপিআরএস আর একটা বললাম ট্যাঙ্কের আরএস, দুইটাকে একসাথে করে নাম দিছি ইন পন্ড আরএস, অর্থাৎ পন্ডের মধ্যেই রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম। তার মানে ওই তিনটা জিনিসের আমরা অলরেডি এস্টাবলিশ করেছি, যদি আমরা ট্রায়াল শুরু হয়। এবং আরেকটা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম যেটা হ্যাচারির জন্য আমরা ডেভেলপ করেছি, কারণ হ্যাচারি যদি ডেভেলপ না হয়, ওনার কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি ফিল্ড পর্যায়ে কখনো বেস্ট আউটকাম পাওয়া সম্ভব না। আর ওইখানে আমাদের ট্র্যাক নাই, মানে আপনি চাইলে হ্যাচারিতে তো কিছু করতে পারবেন না, আপনি তো পোনা পাইতেছেন। সেটা ডেভেলপ করার জন্য আমরা সেখানেও রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম ইন্ট্রোডিউস করছি। তার মানে কক্সবাজার, ময়মনসিংহ, পটুয়াখালী, বাংলাদেশের মেইন যে হাবগুলা, সেই হাবগুলার মধ্যে আমরা তিনটা টেকনোলজি বানাচ্ছি। এবং আমরা আফটার এই সবগুলা শেষ হওয়ার পর আমরা ডিসকাশন করতে পারবো এই তিনটার মধ্যে কোনটা বাংলাদেশের জন্য ফিজিবল কিংবা বেশি ভালো হবে। আমাদের টার্গেট স্পিসিস অলরেডি তিলাপিয়া নিয়ে আমাদের কাজটা শুরু হয়ে গেছে, এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানের মধ্যে কোরাল চাষ করব। অর্থাৎ এই কম জায়গার মধ্যে 4 গুণ প্রোডাকশন করতে পারছি, তার মধ্যে যদি ভ্যালুয়েবল স্পিসিস করতে পারি যেটা দাম বেশি, কোরাল করতে পারি, চিংড়ি করতে পারি। যদিও চিংড়ি আমরা এখন ট্রায়ালে যাচ্ছি না, কোরালের কথা বলছি। বাংলাদেশে কিন্তু কোরাল কোথায় পাওয়া যায়? স্বাভাবিক সল্ট ওয়াটারে পাওয়া যায়, বাট এখন কিন্তু ফ্রেশ ওয়াটারে কোরাল চাষ শুরু হয়েছে। কে কে জানেন? হ্যাঁ, হ্যাচারিও হয়েছে একটা কক্সবাজারে, রাইট? গ্রিন হ্যাচারি, অনেকে হয়তো নাম জানতে পারেন। সো হ্যাচারির মধ্যে যে কোরালটা আসছে, সেই কোরালটাকে আমরা ফ্রেশ ওয়াটার, এখানে কিন্তু সল্ট ওয়াটার না, এটা কিন্তু সাদা পানি, মিষ্টি পানি। মিষ্টি পানির মধ্যে কোরালটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের ট্রায়াল শুরু হবে নেক্সট পেজে। সো আমরা এক্সপেক্ট করছি যদি বাংলাদেশের মধ্যে আইপিআরএস টেকনোলজিটা কাজ করে, ইকোনমিক ভায়াবল করার জন্য যদি আমরা এই বারামুন্ডি বা কোরালকে ইনট্রোডিউস করাতে পারি, তাইলে এটা আমাদের জন্য একটা বেস্ট আউটকাম হতে পারে। সো আমাদের এই প্রজেক্টের বেনিফিট আমরা দেখছি, আমরা প্ল্যান করছি যদি আমরা যে আউটপুটগুলো পাবো 200 জন ফার্মার বা এন্টারপ্রেনার যারা করতে চায় তাদের সাথে শেয়ার করবো, যার অংশ হিসেবে আপনারা আজকে আছেন, আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের প্ল্যান, আমরা 36টা গবেষণা করবো। এক একটা গবেষণার জন্য 3 থেকে 6 মাস সময় লাগে। যেমন গবেষণাটা কি, তেলাপিয়া নিয়ে করছি, তাহলে তেলাপিয়ার ইকোনমিক বেনিফিট হচ্ছে কিনা, তেলাপিয়ার গ্রোথ রেট কেমন আসতেছে, তেলাপিয়ার এডিজি কেমন আসতেছে, তেলাপিয়ার সার্ভাইভাবিলিটি রেট কেমন আসতেছে, তেলাপিয়ার ফিডিং এর মধ্যে কোনো চেঞ্জ করতে হচ্ছে কিনা, তেলাপিয়ার মধ্যে ইন্ডিভিজুয়ালি তার স্টেপটোকোকাস বা কোনো ডিজিজের কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা। এই তেলাপিয়া কালচার শেষে ট্রেডিশনাল কালচারের সাথে আমরা যে 4 থেকে 5 গুণ বলতেছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, অর্থাৎ অনেকগুলো রিসার্চ একটা ট্রায়ালের মধ্যে আসে। আবার তেলাপিয়া এখন দিলাম হচ্ছে ধরেন 40,000 পার সেলে, পরেরবার দিয়ে দেখলাম 30,000 দিয়ে কি সেম আউটপুট পাওয়া যায় কিনা। দেখি দেখা যাচ্ছে আমার বেনিফিট সেম, কিন্তু আমি কম কালচার করবো হচ্ছে। তার মানে টোটালি এরকম করে আমরা 36টা গবেষণা করবো বিভিন্ন বিষয়, এই তেলাপিয়ার নার্সিং থেকে শুরু করে এই তেলাপিয়ার স্টকিং, এই তেলাপিয়ার ফিডিং এবং তার ফাইনাল হারভেস্টিং পর্যন্ত যত ধরনের গবেষণা আছে আমরা শেষ করব। তারপর সেটা আমরা হচ্ছে আমাদের খামারিদের সাথে শেয়ার করে টেকনোলজিকে আমরা এক্সটেন্ড করব। ওকে, প্রজেক্টের রিলেটেড আলাপ শেষ। এবার আমরা একটু আইপিআরএস এর উপরে যাই, জিনিসটা দেখতে কেমন, কিভাবে কাজ করে। ডান পাশে একটা রিয়েল সিনারিও, বাম পাশে ছবিতে সিনারিও। দেখেন এই তিনটা হচ্ছে আমাদের সেল। এই সেলকে আমরা বলতেছি প্রোডাকশন জোন, অর্থাৎ এই পুকুরটা আমাদের বাম পাশে যে পুকুরটা প্রায় 300%, মানে 3 একরের একটা পুকুর, এবং এই 3 একরের পুকুরের এই 3টা সেল বাদে আর কোথাও মাছ নাই। দ্যাট মিন্স এই পুকুরের মাছ শুধু এই 3টা সেলের ভিতরে, রাইট? তার মানে আমরা আসলে কালচার করছি অলরেডি প্রায় 6% জায়গার মধ্যে। আর সেল যদি 2% করে হয়, 3টা সেল 6%, তার মানে 300%-এর পুকুরে মাত্র 6% কালচার হচ্ছে, যেটাকে বলতেছি আমি প্রোডাকশন জোন। ওকে, প্রোডাকশন জোনের পরে আমাদের যে কনসেপ্টটা আছে, এই পাশ থেকে দেখবেন যারা হয়তো একবার দিয়েছেন বা একটু পরে আমরা যাবো দেখতে, আমাদের এই প্রোডাকশন জোনের মুখে কিছু ডিফিউজার সেট করা আছে, যাদের কাজ হচ্ছে প্রচুর বাবল ক্রিয়েট করা আর এয়ারেশন ক্রিয়েট করা। দ্যাট মিন্স ফ্লোটাকে ডাইভার্ট করা, মানে ফ্লোটাকে বাড়ায় দেওয়া, পানির যে ফ্লোটা, তাহলে এই পানির ফ্লোটা ক্রিয়েট করছে প্রোডাকশন জোনের এই মুখের 3টা জায়গা থেকে, যাদেরকে স্পেসিফিক আমরা বলি হোয়াইট ওয়াটার ইউনিট। হোয়াইট ওয়াটার মানে হচ্ছে ওই জায়গার মধ্যে প্রচুর অক্সিজেন থাকে, কারণ যে জায়গার মধ্যে হচ্ছে ফ্লোটা ক্রিয়েট করতেছে এবং বাবল অনেক ক্রিয়েট হইতেছে ডিফিউজারের মাধ্যমে, সেই জায়গার মধ্যে আমাদের স্পেসিফিক ক্ষেত্রে অনেক পরিমাণ অক্সিজেন থাকে। আচ্ছা, এই যে ফ্লোটা ক্রিয়েট করতেছি আমরা এই 3টা জায়গায়, শুধু কিন্তু এই 3টা জায়গায় আমরা ফ্লো দিচ্ছি না, পুরো পুকুরের মধ্যে আপনারা দেখছেন কয়টা সেট আছে, 1টা 2টা 3টা 4টা, মানে পুরো পুকুরের বাইরে 4টা সেট আছে। এই বাইরের 4টা সেটআপ তো আমরা হোয়াইট ওয়াটারই বলতেছি, বাট এর মূল কাজ হচ্ছে তার সাইকেলটা চালানো। চিন্তা করুন, এখান থেকে শুরু হইলো, তাহলে সাইকেলটা যাচ্ছে সামনেটাতে গেল, সে আবার পুশ করছে সামনে, সে আবার পুশ করছে সামনে, তাহলে এই যে জিনিসটা কি তৈরি করতেছে, একটা ফ্লো তৈরি করতেছে, স্রোত তৈরি করতেছে। এই স্রোতটা যে প্রথম গিয়ে ঢুকতেছে কোথায়, এভাবে গেল স্রোতটা গিয়ে প্রথমে ঢুকছে হচ্ছে প্রোডাকশন জোনের মুখে,
যখন এই প্রোডাকশন জোনের মুখে যাচ্ছে, প্রত্যেক সেলের মুখে একটা দুইটা তিনটা করে লাগানো আছে। ওই তিনটার কাজ হচ্ছে টোটাল নদীর মতো ফ্লো দেওয়া। তার মানে পুরো পুকুরে কিন্তু নদীর ফ্লো হইতেছে না, পুরো পুকুরে জাস্ট এটাকে একটু জেনারেট করতেছে। এই জায়গার মধ্যে আসল নদীর ফিল্টার আগে দিতেছি, কারণ এখানে আমার মাছ আছে। ওকে, সো এই হোয়াইট ওয়াটার ইউনিটের পরে যখন মাছটা ঢুকে এখানের মধ্যে ফ্লোটা ক্রিয়েট হবে, তাহলে মাছ কোথায় আছে? প্রোডাকশন জোনে। মাছগুলো সবসময় কি করবে? বসে থাকবে? অবশ্যই ফ্লোর মধ্যে তারা বসে থাকে না, সবসময় কি থাকে? অ্যাক্টিভ থাকে স্রোতের এগেইনস্টে। এই কনসেপ্টের মধ্যে আমরা টোটালটা ফিডিং আর সবগুলো জিনিস আমরা কোথায় দিচ্ছি? প্রোডাকশন জোনে দিচ্ছি। তাহলে প্রোডাকশন জোনে দেওয়ার ফলে এই প্রোডাকশন জোনের ফিড অলরেডি সে বেশিরভাগই খেয়ে ফেলছে। বাট আমাদের পুকুরের সবচেয়ে বড় সমস্যা, আপনাদের চাষের সবচেয়ে বড় সমস্যা যেটা আপনারা ফেস করেন, সেটা আমি বলে দিতে পারি, আপনারা অবশ্যই আমাকে অ্যাসিস্ট করবেন সেক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা যে ফিড দিচ্ছি সেই ফিডের কিছু না কিছু অংশ ওয়েস্টেজ হিসাবে থেকে যাচ্ছে, এক। এবং দ্বিতীয়ত আমরা যে মাছ চাষ করতেছি সেই মাছ যেখানে খাইতেছে সেখানের মধ্যে তার ওয়েস্টেজ, মানে তার আক্রমণ করতেছে। দুইটা, তার যে ওয়েস্টেজটা সেই ওয়েস্টেজটাকে আমি ঠিকমতো রাখতে পারতেছি কিনা, বাইরেকে পচাইতে পারতেছি কিনা। এবং সেকেন্ড, এই ওয়েস্টেজের পাশাপাশি তার স্পেসিফিক ক্ষেত্রে যে গ্রোথটাকে ঠিক রাখার জন্য, পানির কোয়ালিটিকে ভালো রাখার জন্য ওভার ফিডিংটাকে আমরা তখন কন্ট্রোল করতে চাই। তার মানে এই জায়গা থেকে আমরা যে কাজটা করছি, এখানে যে এক্সট্রা ফিডটা আসতেছে এখানের মধ্যে থাকতেছে বা পৌঁছতেছে, আবার তার যে মাছের যে ওয়েস্টেজটা আসতেছে সেই ওয়েস্টেজটা কিন্তু বাইরে যাচ্ছে না, টোটালি কোথায় পড়তেছে? প্রোডাকশন জোনে পড়তেছে। প্রোডাকশন জোনে পড়ার পর এখানে তো ফ্লো আছে, পানির ফ্লো আছে, তাহলে পানির ফ্লোতে প্রোডাকশন জোন থেকে এই ময়লাগুলা আস্তে সামনে আসে। সামনে আসার ফলে এইখানে একটা জোন দেখতেছেন, এই জোনটাকে আমরা বলতেছি ওয়েস্ট ওয়াটার জোন। অর্থাৎ যত আবর্জনা আছে এই পুকুরে মাছ থেকে ক্লিয়ার হয়েছে সবগুলো আমরা এখানে ট্রিটমেন্ট করবো, মানে পরিষ্কার করবো। কিভাবে পরিষ্কার করছি? তাহলে এখান থেকে যে সে যেই জায়গাগুলো ছাড়ছে বা যেই বর্জ্যগুলো আমরা পাচ্ছি সেই বর্জ্যগুলো পানির স্রোতের মাধ্যমে এখানে একটু জায়গাটা নিচা, অর্থাৎ এভাবে যাচ্ছে ফুট করে একটু ডাউন হয়ে গেছে। এই ডাউনের জায়গাতে সবগুলো ওয়েস্টেজ এখানে জমা হয় 4 নম্বরের মধ্যে। তাহলে ওয়েস্টেজটা জমা হইলে এইখানের মধ্যে মিডল পয়েন্টের মধ্যে আমাদের পাম্প লাগানো আছে, ওই পাম্প দিয়ে তখন আমরা ওয়েস্টেজটা বাইরে আউট করে দিই। তার মানে আমি এখান থেকে যে খাওয়া দিচ্ছি সে ফিডিং করার পর এখানে যে ওয়েস্টেজ হচ্ছে, ওয়েস্টেজটা একটু ফ্লোর মাধ্যমে সামনে আসছে, সামনে আসার সাথে সাথে আমি কি করতেছি? আউট করে দিচ্ছি। তাহলে এই পানিটা যখন সামনে যাচ্ছে তখন কিন্তু ওই পানির সাথে ওয়েস্টেজটা থাকে না, আমি বলতেছি না একবারেই থাকে না, যেটা থাকে সেটা খুবই মিনিমাম। কিন্তু মিনিমাম হইলেও সেটা কেন অ্যাকসেপ্টেবল হয়? কারণ আপনার বাইরে তো মাছ নাই, আমি বাইরের পুকুরের মধ্যে যদি কিছু ময়লা আসেও সেটা পুকুরের ইকোসিস্টেমই পারে সেটাকে সলিউশন করতে বা সেটাকে পচায় ফেলতে, যেটা আমরা আমাদের বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে বলি। ওকে, সো আমি যদি একটু আরো প্রিসাইজলি ব্যাপারটা দেখি, দেখেন পুরোটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে আমরা টোটাল 1টা 2টা 3টা 4টা যেটা দিয়ে আমরা কি করতেছি? ফ্লো করতেছি পুরো পুকুরের মধ্যে। এই ফ্লো করার পরে এই 3টা হচ্ছে আমাদের রেস হয়, এই রেস হয় যেখানে আমরা মাছ দিচ্ছি। এই ইনিশিয়ালি এই 3টা জায়গার মধ্যে হচ্ছে যে তাকে ওই স্রোতটা জেনারেট করার জন্য এটাকে আমরা বলি ডিফিউজার, প্রচুর ডিফিউজার দিয়ে দিচ্ছি। এবং এই 3টা সেলের চারো পাশে আলাদা করে এয়ারেশন পাইপ লাগানো আছে, অর্থাৎ ওই যে আমরা বটম এয়ারেশন দেখেন নাই মাঝে মাঝে একদম নিচ থেকে যে বুদবুদ থেকে আলাদা করে, সো ওই হ্যাচারির যে এয়ারেশন গুলো বেশিরভাগ দেয় সেই এয়ারেশন গুলো আমরা টোটাল রেসওয়ের চারপাশে হচ্ছে অলরেডি দিয়ে দিচ্ছি। তার মানে এখানে ফ্লোয়ের মাধ্যমে অক্সিজেন ক্রিয়েট হচ্ছে, জেনারেট হচ্ছে, আবার এয়ারেশনের মাধ্যমে এক্সট্রা অক্সিজেন জেনারেট করতে পারতেছি। কোশ্চেন ইজ এখানে তাহলে প্রিন্সিপালটা কোথায়? মূল ব্যাপার হচ্ছে আমরা যখন পুকুরে মাছ চাষ করি আমরা কেন আসলে 250 জায়গায় 500 দিতে পারি না? বড় প্রবলেমটা কি হয়? স্টকিং যদি বেশি হয় আপনারা সবসময় বেশি কি জিনিস ফেস করেন? যদি ঘরের মাছ 250 জায়গায় 350 দিয়ে দিচ্ছেন, প্রবলেম কি হবে সেবার? মোটালিটি বেশি, গ্যাসের প্রবলেম, অক্সিজেনের প্রবলেম। মেইন প্রবলেম হচ্ছে মাছ হঠাৎ করে সকালে এসে মাছ শুরু করে দিচ্ছে, অক্সিজেন হুট করে কল করে দিয়ে শুরু করে দিচ্ছে, ওটা পাশে অক্সিজেন ডিব্বা নিয়ে বসে আছে, শুধু অক্সিজেন দিয়ে কোনো রকম তখন সলভ করার চেষ্টা করা হচ্ছে। মেইন কনসেপ্ট হচ্ছে আসলে আমরা যদি একটা জায়গায় বেশি পরিমাণ স্টকিং দিতে যাই, মেইন প্রিন্সিপাল হচ্ছে সেখানে অক্সিজেনেশনটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে থাকতে হবে। কারণ তার এনভায়রনমেন্টে যে পরিমাণ অক্সিজেন দরকার, সলিউবল অক্সিজেন দরকার, সেটা তো একটা নির্দিষ্ট পরিমাণ মাছের জন্য নির্দিষ্ট, মানে সেটা করতে পারবে এনভায়রনমেন্টে। তার থেকে বেশি যদি আমি তখন দিতে পারি তখন সেখানে আমি হাই স্টকিং দিতে পারি। তাহলে আমরা এই কাজটাই করছি কেন? এয়ারেশনটা দিয়ে এখানে বেশি পরিমাণ অক্সিজেন জেনারেট করতেছি, যার মাধ্যমে স্টকিংটা আমি অনেক বেশি দিতে পারতেছি। যেখানে 6% মধ্যে আপনি পুকুরের মধ্যে যত দিবেন তার থেকে কিন্তু এখানে প্রায় 50 থেকে 100 গুণ 6% হিসেবে দিচ্ছি, আর টোটাল পুকুর হিসাবে সেটা হয়তো 5 থেকে 6 গুণ বেশি স্টকিং দিচ্ছি। এটা নিয়ে একটু পরে আলোচনা করছি, কত করে স্টকিং দিব, কিভাবে স্টকিং করব সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। সো এই জোনটার মধ্যে এটা শেষে হচ্ছে আমাদের কি জোন? এটাকে বলতেছি কোয়েশ্চেন জোন বা আমরা ওয়েস্ট ট্রিটমেন্ট, মানে এখানে আসার পরে আমরা টোটাল ময়লাটা পরিষ্কার করে ফেলতেছি। আর এখানে একটা মাথা পাইলে আছে, ওই যে মাথাটা দেখতে পাচ্ছেন ওয়াল, এটাকে আমরা বলতেছি বাফেল ওয়াল।
এটার কাজ হচ্ছে মূলত যে ফ্লোটা করতেছি না, ফ্লোটা এটাতে ইনিশিয়েট করে ভালো করে। পুরো জায়গাটা হলে তো এই ফ্লোটা ভালো করে হবে না, তার মানে জায়গাটা খোলা রাখলাম অল্প আর বাকিটা ওয়াল দিয়ে দিলাম, তখন এই ফ্লোটা ভালো করে হইতে পারে। সো বাফেলো ওয়াল এটা ছাড়াও আমাদের আরো ছোট ছোট কিছু বাফেলো ওয়াল চারপাশে হচ্ছে কানেক্টেড অবস্থায় আছে। সো এটা হচ্ছে মেইনলি আর জিনিসটা দেখতে কেমন সেই জিনিসটা নিয়ে আইডিয়া দিলাম। এবার একটু বাফেলো ওয়াল দেখি, তাহলে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে বাফেলো ওয়াল তৈরি করা হয়। আমরা অলরেডি ক্রিয়েট করছি আমাদের কনক্রিট দিয়ে, কেউ মাটির দিয়ে হচ্ছে যে ডিরেক্ট পুরো অনেক ভাবে হচ্ছে বাফেলো ওয়াল ক্রিয়েট করে, চারপাশে হচ্ছে লাইনার সেট করে। এটা বাফেলো ওয়ালের ডিফারেন্ট পার্সপেক্টিভ। যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের কথা বলেছি, যেখানে আমাদের সব আবর্জনা আসে এবং সেখান থেকে আমরা সব আবর্জনা বের করে দিই, এটা হচ্ছে সেই ওয়েস্ট ওয়াটার জোন। এই ওয়েস্ট ওয়াটার জোনের মধ্যে আমাদের মেশিন লাগানো আছে পাম্প, এই পাম্পের মাধ্যমে এই যে আমাদের ওয়েস্টগুলো বের হয়ে যাচ্ছে, তো ওয়েস্টগুলো কিন্তু একটা সারের মতো, জৈব সারের মতো, সেগুলো আমরা আবার বিভিন্ন এগ্রিকালচারাল জায়গায় ইউজ করতে পারি। দ্যাট মিন্স আমাদের যে সবজি বা আমাদের ধানের সেই প্রোডাকশনের মধ্যে ইউজ করতে পারি, সেটা কিন্তু খুব ভালো কাজে দেয়। এটা হচ্ছে টোটাল সেলের জিনিসটা সাইজ এবং দেখতে কেমন আমরা একটু খেয়াল করি। টোটাল এক একটা সেলের স্পেসিফিক সাইজ হচ্ছে 220 মিটার কিউব, অর্থাৎ এক একটা সেলের এরিয়া হচ্ছে 220 মিটার কিউব। তার মানে ইন্ডিভিজুয়ালি টোটাল এই পুকুরের মধ্যে আমি যতটাই সেল দিব মাত্র 220 মিটার কিউবে ক্রস করতে পারবেন। কয়টা সেল দিব সেটা নিয়ে পরে আলোচনা আসবে। তো এটা হচ্ছে আমাদের তিনটা সেল 220 মিটার কিউবের। এখান থেকে হচ্ছে আমাদের যে এয়ারেশন জোনটা ক্রিয়েট হয় বা ডিফিউজার দিয়ে ফ্লোরটা ক্রিয়েট হয়, আর এই যে আমি একটু বলছি ওয়েস্টেজ জোন একটু নিচা, আর এই যে একটু বাদ দেওয়া, তার মানে এখানে ওয়েস্টেজটা প্রথম এখানে আসে, কিছু ওয়েস্টেজ হয়তো এটা ক্রস করে পরটাতে আসে, তখন এই টোটাল ওয়েস্টেজটা আমরা এখান থেকে পাম্প করে বাইর করে দিচ্ছি। তার মানে আমাদের পুকুরের মধ্যে যে মেইন প্রবলেম, আমার যে ওয়েস্টেজের প্রবলেম, সেটাকে আমরা সলভ করতে পারছি এই টেকনোলজির মাধ্যমে। ওকে, এইবার কোশ্চেন হচ্ছে তাইলে এখানে তিনটা কেন দিলাম, 3 একরের পুকুরে 3টা কেন দিলাম, 5টাও দিতে পারি বা 2টাও দিতে পারি, একটাও দিতে পারি। সো আইপিআরএস এর মেইন প্রিন্সিপাল হচ্ছে অলরেডি গবেষণার মাধ্যমে এটা হচ্ছে প্রুভেন যে আমরা আগে দেখবো যে একটা পুকুরের মধ্যে কত আয়তন পানি আছে, ওই কত আয়তন পানির হিসাব করে তার ইন্ডিভিজুয়াল 2.5% ভলিউম আমরা শুধুমাত্র সেল ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আপনার পুকুরে যে পরিমাণ পানি আছে তার 2.5% পানি যতটুকুর মধ্যে থাকতে পারে সেটা হিসাব করে আমরা সেল হিসাব করতে পারি। দেখেন একটা হিসাব দেখেন, যেমন একটা পুকুর বলছে, ধরেন আমাদের পুকুর হচ্ছে 40,000 মিটার কিউবের পানি আছে একটা পুকুরের মধ্যে। 40,000 মিটার কিউবের পানির 2.2% হচ্ছে 880 মিটার কিউব। তাহলে আমি একটু বলছি এক একটা সেল কত মিটার কিউবের, 220 মিটার কিউব। তার মানে এই 2.5% এর 2.2% যদি 880 হয়, তাহলে 220 কে যদি ভাগ দেই কতটা পাই আমরা, 4টা সেল পাই। তার মানে 220 করে যদি 4টা গুণ করি তাহলে 880 আসে। তার মানে আমরা এই পুকুরের মধ্যে 4টা সেল ইনস্টলমেন্ট করতে পারবো। ওকে, মিটার কিউব হিসাবটা মনে হয় অনেকের একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমি যদি একরে বা শতাংশে বলি, আমাদের এটা কয় শতাংশ, 3%, সরি 300%, মানে 3 একর, 3 একরে দিছি 3টা। তার মানে আমরা পার একরে একটা করে সেল ইন্ট্রোডিউস করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এক একরে কি একটা সেল দিতে পারবো, দিতে পারবো, কিন্তু এটা ইকোনমিক্যালি আপনি ভাইরাল করাটা আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে। কারণ আপনি একটা সেল আর এক একর পুরো যে ইনভেস্টমেন্ট করবেন, ওই পুকুরটাই 2 একর বাড়াইতে এবং সেল করতে কিন্তু খরচের খুব একটা ডিফারেন্স হবে না। সেক্ষেত্রে প্রোডাকশনের সাথে আপনার আউটপুটটা আমার একটু টাফ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা সাজেস্ট করি মিনিমাম যদি কেউ করতে চায় সেক্ষেত্রে 3টা সেল নিয়ে শুরু করতে। সেই ক্ষেত্রে তার প্রত্যেক একর পুকুরের জন্য একটা সেল হিসাব করে তার পুকুর যত, ধরেন আপনার পুকুর 10 একর, তাহলে আপনি কয়টা সেল করতে পারবেন, 10টা, কারণ পার একরের মধ্যে আমি একটা সেল ইন্ট্রোডিউস করতে পারছি। সো অলরেডি আমরা 3 সেল দিয়ে শুরু করেছি। বাংলাদেশে যদি আইপিআরএস এর হিস্ট্রি বলি, প্যারাগন গ্রুপ আপনারা অনেকেই ছিলেন, প্যারাগনের ফিড ইউজ করেন, রাইট? সো প্যারাগন গ্রুপ ইন্ট্রোডিউস করেছে 7 সেলের, দ্যাট মিন্স 7 থেকে 8 একর পুকুরের মধ্যে 7 সেলের তারা আইপিআরএস ইন্ট্রোডিউস করেছে। কানাডা ইন্ট্রোডিউস করেছে প্রায় 10 সেলের আইপিআরএস। বগুড়াতে ইন্ডিভিজুয়াল আপনাদের মতো একজন খামারি উদ্যোগ নিয়েছে, তিনিও 5 সেলের একটা আইপিআরএস করেছেন। সেটা বাংলাদেশের মোটামুটি এই কয়েকটা হিস্ট্রি এখন পর্যন্ত প্যারাগনটা শ্রীমঙ্গল, কানাডাও শ্রীমঙ্গল। সো আইপিআরএস এর মোটামুটি হাফ একটু শ্রীমঙ্গলের থেকে একটু বেশি। যদিও শ্রীমঙ্গলে একটু প্রবলেম হচ্ছে মাছের দাম অনেক কম, সাদা মাছের, সেক্ষেত্রে একটু ভাইরাল করাটা একটু টাফ হয়ে যাচ্ছে ওদের জন্য, যদিও আমাদের কাছে ইনফরমেশন আছে। সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি আমরা কয়টা সেল আমরা ইনস্টলমেন্ট করতে পারবো। ওকে, সো এবার কোশ্চেন হচ্ছে তাহলে আমরা যে এখানে হাই প্রোডাকশন করব, তাহলে হাই প্রোডাকশনের মেইন রুল হচ্ছে এখানে অবশ্যই স্টকিংটা খুব হিসাব করে দিতে হবে। কারণ আপনি যদি স্টকিং এর উপর ডিপেন্ড করে আপনি আসলে কত মাছ হারভেস্ট করতে পারেন, এই হিসাবটা আমরা কিভাবে করি না কিভাবে করছি আমাদের প্ল্যানটা আমরা শেয়ার করছি। আমি কিছু কেস নিয়ে আসছি, চায়নাতে কারা কিভাবে করে, ভিয়েতনামে কিভাবে করে, মিশরে কিভাবে করে, থাইল্যান্ডে কিভাবে করে, বা এগুলো হচ্ছে অলরেডি প্রুভেন যে তারা করছে, আর আমরা কিভাবে করছি পরে করছি। তো দুইটা জিনিস আপনি করতে পারেন আইপিআরএস এর মাধ্যমে।
যেটা আপনারা বুঝছেন, একটা হলো নার্সিং আর একটা হচ্ছে গ্রো আউট। অর্থাৎ তেলাপিয়া নার্সিং করে আপনি পোনাও সেল করতে পারেন, সেটাও হতে পারে, অথবা ওই তেলাপিয়ার একটু আগে আলাদা করে নার্সিং করে বড় করে তারপরে দিয়ে তার থেকে মার্কেটেবল সাইজ করে সেল করছে, অর্থাৎ দুটো হতে পারে। জিনিসটাকে দুইটা ভাবে নাম দিচ্ছে, একটা হচ্ছে গ্রো আউট, অর্থাৎ এটাকে বড় দিয়ে বড় করবেন। তেলাপিয়া দিলে 45 গ্রামের তেলাপিয়া দিলেন, 40 গ্রামের তেলাপিয়া দিলেন। আবার স্টকার ডেভেলপমেন্ট, তার মানে এই ক্ষেত্রে আমি কি করব, স্পেসিফিক ক্ষেত্রে আলাদা করে এই পোনাটার মানে ওই যে আমরা যে ছোট ছোট পোনা ডেভেলপ করব, 5 থেকে 6 গ্রাম 10 গ্রামের পোনা ডেভেলপ করব। সো আমরা যদি দুইটা কেস দেখি, তেলাপিয়া আর হচ্ছে গ্রাস কাপ। গ্রাস কাপের একটা হিসাব দেখি, চায়নাতে যেটা হইছে, তারা গ্রো আউট স্টেজের মধ্যে মানে আইডিয়াটা একটা মজার বিষয় আছে। মজার বিষয় হচ্ছে আপনি আগে প্রোডাকশন প্ল্যান ঠিক করবেন যে আপনি কত প্রোডাকশন করতে চান, যে পার সেলের মধ্যে বা পার মিটার কিউবের মধ্যে আপনি কত প্রোডাকশন করতে চান, এটা আগে আপনি ঠিক করবেন। ওইটা ঠিক করার পর ওই ক্যালকুলেশন থেকে বের করতে হবে আমি যদি এত অ্যাচিভ করতে চাই তাহলে আমাকে কত স্টক করতে হবে। যেমন চায়নাতে প্ল্যান করছে ওরা পার মিটার কিউবে 150 কেজি প্রোডাকশন করবে পার মিটার কিউবে। দ্যাট মিন্স আমাদের যদি ওই সেলটা হিসাব করি 220 মিটার কিউব সেল, তাহলে গুণ দিতে পারেন 220 ইনটু 150, তার মানে পার সেলে এই পরিমাণ মাছ তারা প্রোডাকশন টার্গেট ধরেছে। কেউ কি গুণ দিয়েছেন? 220 ইনটু 150 কত হয়? 33 টন। তার মানে একটা সেলের মধ্যে 33 টন প্রোডাকশন করবে। ইমাজিন ওই একটা সেলের মধ্যে শুধু 2% ওই জায়গাটাতে, ওইখানে 35 টন মাছ প্রোডাকশনের টার্গেট করতে চায় না। এই টার্গেট করে তারা কি করছে, এই প্ল্যান করছে যে এরপরে সেকেন্ড প্ল্যান হচ্ছে আমরা হিসাব করতে হবে কত কেজি হলে মাছ পাবে। 150 কেজি যদি হয় 35 টন, এর বেশি ক্রস করলে কিন্তু এই ক্যাপাসিটি আর থাকবে না, তখন মাছ কিন্তু মারা যাওয়া শুরু হবে। তার মানে আপনি হিসাব করতে হবে আমার এক একটা মাছ যদি 2.2 কেজি করে হয় তখন পার মিটার কিউবে 150 কেজি হবে, আর তখন টোটাল ওই সেলে 33 টন মাছ হবে। তার মানে তখন আমি এই মাছটা ধরে দেব। তার মানে আমি প্রথম প্ল্যান করলাম যে আমি কত কেজি প্রোডাকশন করতে চাই এক সেলে। সেকেন্ড প্ল্যান করলাম তাহলে ওই প্রোডাকশন করতে হলে আমাকে কত কেজি পর্যন্ত বানাইতে হবে। থার্ড এবার প্ল্যান করব এই তত কেজি বানানোর জন্য আমাকে আসলে কত স্টকিং করতে হবে, রাইট? সো এটার জন্য আমরা যদি ধরি আমাদের পার প্রোডাকশন জোন হচ্ছে 220 মিটার কিউব করে, আমরা যদি 90% সার্ভাইভাল রেট ধরি ইন্ডিভিজুয়ালি, তখন এই পুকুরের মধ্যে 16,667টা হিসাব করে যদি আমরা ক্যালকুলেশন দেখি স্টক করব কত, তার মানে স্টকের ক্ষেত্রে সেই মানটা এভারেজ তাই 16,000 মাছ তখন আমাকে একটা সেল 16,000। এটা হচ্ছে শুধুমাত্র গ্রাস কাপ। গ্রাস কাপের ক্ষেত্রে আমরা 16,000 মাছ দিতে পারি যদি ডেট 4 ফিট 5 ফিটের থেকে 6 ফিটের থাকে ওই ইন্ডিভিজুয়ালি। তার মানে আমি গ্রাস কাপ করবো 2 কেজির গ্রাস কাপ বানাবো 35 টন প্রোডাকশন করতে চাই, তখন ওই ক্যালকুলেশনটাকে আমরা মোটামুটি 16,000 পিস স্টক করতে হবে। এটা একটা আমাদের টার্গেটেড হিসাব। সেকেন্ড, এই জিনিসটা ভিয়েতনামে করছে, বাট ভিয়েতনামে চায়নার মতো এত সহজই না, মানে চায়না থেকে এত, চায়না তো অনেক বেশি অ্যাডভান্স, প্রতি সংখ্যা তারা প্রোডাকশন টার্গেট প্ল্যান করছে 100 করে, অর্থাৎ 100 কেজি পার মিটার কিউব। তার মানে এভারেজ ওখানে কত ছিল ভাই? 35 ছিল, 33 এভারেজ 22 বা 23 টন প্রোডাকশন প্ল্যান করছে হচ্ছে ভিয়েতনাম। সো 22 টন প্রোডাকশন করার ক্ষেত্রে তারা কিন্তু করবে হচ্ছে কি পোনা বানাবে, দ্যাট মিন্স 300 গ্রামের পোনা বানাবে, একদম জুভেনাইল ছেড়ে 300 গ্রামের পোনা বানাবে। তাহলে জুভেনাইল ছেড়ে যদি 300 গ্রামের পোনা বানাইতে হয় তাহলে আমার আছে 220 মিটার কিউব, তাহলে 220 মিটার কিউবে 90% সার্ভাইভাল রেটে তখন আমাকে পোনা স্টক করতে হবে 80,000। অর্থাৎ আমি 300 গ্রামের পোনা বানানোর জন্য তখন পার সেলে 80,000 মাছ স্টক করতে পারি ওদের হিসাবে। আচ্ছা, এবার আছে তেলাপিয়া, যেটা আমরা করছি। থাইল্যান্ডের তেলাপিয়াতে প্ল্যান করছে 75 আলাদা করে স্পেসিফিক 15 থেকে 16 টনের মতো প্রোডাকশন করবে, অর্থাৎ পার সেলে 16 টন তেলাপিয়া প্রোডাকশন করবে। সেরকম একটা প্ল্যান যদি করে ইন্ডিভিজুয়ালি সেই করবে হচ্ছে 60 গ্রামের তেলাপিয়া করবে, তার মানে একদম জুভেনাইল ছাড়বে, একদম ফ্রাই ছাড়বে, ছেড়ে 60 গ্রাম ডেভেলপ করবে। 220 মিটার কিউব হিসেবে আমাদের এইখানে প্রায় 3 লাখ তেলাপিয়ার পোনা তখন স্টক করতে হইতেছে। আর সেই জিনিসটা যদি তেলাপিয়াকে 500 গ্রাম পর্যন্ত বড় করতে চাই তাহলে 500 গ্রাম তেলাপিয়া পর্যন্ত নিতে চাইবো। আমার প্ল্যান হচ্ছে আমি 60 মিটার কেজি পার মিটার কিউব প্রোডাকশন করব, এভারেজ 12 টনের মতো, 12 বা 13 টনের মতো একটা প্রোডাকশন করতে চাই। তাহলে এই প্রোডাকশনের জন্য তখন আমাদের প্রায় অ্যাপ্রক্সিমেট 30,000 তেলাপিয়া স্টক করতে হবে। ওই 30,000 কিন্তু একদম ছোট প্রায় না, ওই 30,000 হচ্ছে অলরেডি 1 মাস বা 1.5 মাস নার্সিং করে 40 গ্রাম বা 45 গ্রাম বানাইছেন, তারপরে গিয়ে তারপর আমি বানাইছি হচ্ছে 500 গ্রাম পর্যন্ত। সেই ক্ষেত্রে আপনি ওই 40 থেকে 45 গ্রামের 30,000 পোনা স্টক করতে পারেন। মানে এটা হচ্ছে রিয়েল লাইফ কেস, যেটা যারা অলরেডি করতেছে। তাহলে আমরা কি করতেছি? আমরা অলরেডি এই ফলোআপটা করেছি। 30,000 তেলাপিয়া প্রথমবার আমরা ট্রায়াল শুরু করছি, অর্থাৎ আমরা তো এই টেকনোলজির আগে জানতাম না।
আমাদেরকে টেকনোলজি সাপোর্ট দিচ্ছে নেদারল্যান্ড এম্বাসি। নেদারল্যান্ড এম্বাসি যখন এটা সাপোর্ট দিচ্ছে তখন আমরা একদম টেস্ট রান হিসেবে দিছি যে আমরা বেশি দিব না, যাতে করে আমরা শিখতে পারি ব্যাপার। তো আমরা ইনিশিয়ালি শুধু 30,000 দিয়েছি। তো এই 30,000 এর মধ্যে এভারেজ আমাদের প্রোডাকশন অলরেডি 8 থেকে 9 টন করে পৌঁছেছে। অর্থাৎ তাদের প্রোডাকশন টার্গেট মোটামুটি 12 থেকে 13 টন হইছে, যেহেতু তার এক্সপেরিয়েন্স। বাট আমরা শুরুতে হিসাবে প্রায় 8 থেকে 9 টন প্রোডাকশন করতে পারছি পার সেলে। তার মানে আমাদের 3টা সেল থেকে কত টন? 3 9 27 বা 25 থেকে 27 টনের মতো একটা প্রোডাকশন আমরা ফার্স্ট ট্রায়ালে টোটাল সবকিছু ইকুইপমেন্ট ম্যানেজ না করে শুধুমাত্র ইনিশিয়াল আমাদের টেস্ট রান হিসাবে আমরা এটা অ্যাচিভ করতে পারছি অলরেডি। এবং আমাদের টার্গেট হচ্ছে এই বছর এখন যেই মাস্টার স্টক আছে এটা আপনারা দেখবেন, এটা অলরেডি আমরা 40,000 স্টক করছি, তার মানে 10,000 বাড়াইছি। এবং আমাদের এইবার প্রোডাকশন টার্গেট 12 থেকে 13 টন পার সেলে আমরা প্রোডাকশন করব। তার মানে 3 12 36 টন প্রোডাকশন করব আমাদের টার্গেট এই পুকুর থেকে উইদিন 3 মান্থের মধ্যে। টোটাল আমাদের প্ল্যান হচ্ছে আমরা 10টা সাইকেল চালাবো। এখানে একটা অ্যাডভান্টেজ আছে, অনেকেই বলছেন আমরা এখানে একটা প্রজেক্ট করছি, এখানে তো ঢোকার জায়গা নেই, অনেক বড় প্রজেক্ট। সেখানে দুটো অ্যাডভান্টেজ আছে। এক, এখানে ল্যান্ড অনেক কম পাবেন। একটু আগে আমি আসার সময় তানভীর ভাই আমাকে বলতেছিল যে মাছ চাষে এখন লাভ করতে হলে এখন বড় যে সমস্যা, আপনাকে কম টাকায় পুকুর নিতে হবে বা আপনার নিজের পুকুর হইতে হবে। এই ক্ষেত্রে সেটা এখানে অ্যাফোর্ডেবল ফার্স্ট। এবং সেকেন্ড অফ অল এখানে এনভায়রনমেন্টের প্রবলেম হইটা অ্যাডভান্টেজ হইটা। প্রবলেম ইজ এখানে অনেক বেশি গরম, দ্যাটস ওয়াই টেম্পারেচার ফ্লাকচুয়েশনের জন্য মাছ মারা যায়। এটা যেমন সত্য, গরম হওয়ার কারণে এখানে কখনো শীতকাল আসে শুধুমাত্র 1 মাস, তার মানে আপনাদের শীতকালে মাছ গ্রো হয় না, কারণ সে তখন ফিডিং অফ করে দেয়। এখানের মধ্যে ফিডিং অফ হয় না তার 12 মাসে 1 মাসও, কারণ এখানে ওই লেভেলে শীত পড়ে না। মানে মূল ব্যাপারটা হচ্ছে আপনাদের এলাকাতে যে অক্সিজেন থাকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি একটা সময়, এখানে অক্সিজেন বলতে কিছু নেই। অক্সিজেন বলতে কিছু সবসময় টেম্পারেচার হাই থাকে, সবসময় মাছ খাবার খায়, মাছ বড় হয়। মানে শীতকালে যেটা আরো ভালো হচ্ছে তখন অ্যাফোর্ডেবল টেম্পারেচার থাকে আমাদের জন্য, মাছও তখন পারফরম্যান্স ভালো থাকে খাওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা প্ল্যান করছি কারণ আমরা 4টা সাইকেল চালাবো, প্রত্যেক 3 মাসে একটা সাইকেল। ইনিশিয়ালি আমরা বাইরে আমাদের 3টা পুকুর আছে, ওখানে আমরা আগে ভাগে হচ্ছে প্রায় স্টক করে নার্সিং করে ফেলবো, 40 গ্রাম হইলেই ট্রান্সফার করে দিব। তো ওইভাবে আমরা একটা প্রোডাকশন প্ল্যান সাজিয়েছি। এটা হচ্ছে টোটালি কিভাবে আমরা স্টক করতে পারি, এবং আমি মিনিমাম একটা প্রোডাকশন আইডিয়া দিলাম আমাদের প্ল্যানে। এবার দেখি তাহলে তো স্টকিং করলাম, তাহলে আসলে এটা রিয়েলিটি কেমন, কত টন প্রোডাকশন করছে অলরেডি অন্যরা, বা ইয়ারলি যদি হিসাব করি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন হইতে পারে, ইয়ারলি প্রোডাকশন কেমন হয়, সেটা একটা হিসাব। এটা একটা কেস, এটা হচ্ছে চায়নার একটা কেস অলরেডি। আমাদের কেসটা পরে বলছি, অলরেডি আমি কিছু শেয়ার করে ফেলছি, তারপর আমাদের কেসটা আমরা অর্গানাইজ করে বলবো। ওদের হচ্ছে 4টা সেলে 220 মিটার কিউব করে 4টা সেল। পার সেলের মধ্যে ওরা স্টকিং করছে 38,000 করে, তার মানে আমাদের ধরতে হবে আবার 15 টনের মতো একটা প্রোডাকশন প্ল্যান তারা ধরছে। সো ইনিশিয়াল ওয়েট 15 টন যদি প্রোডাকশন টার্গেট ধরি, তখন আমরা হিসাব করতেছি হচ্ছে পার মিটার কিউবে কত কেজি পড়ে, সেটা হিসাব করে গেলে আমরা বের করে ফেলতে পারবো আমাদেরকে কত মাছ দিতে হবে। যেমন এখানে দিল তারা 38,000, কত গ্রামে দিল? ফার্স্ট সেল দিল 45, সেকেন্ড সেল দিল 48, থার্ড সেল দিল 47, ফোর্থ সেল দিল 41 গ্রাম। প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমরা তাহলে কি করছি, স্টক ডেভেলপ করতেছি নাকি আমরা গ্রো আউট করতেছি? গ্রো আউট করতেছি, কারণ অলরেডি আমি 40 গ্রামের মাছটা নার্সিং করে আরেকটা পুকুর থেকে নিয়ে এসে তারপর আমি আইবিআরএস এ দিব, যেটা আমরা অলরেডি করতেছি। এবং আমরা আরেকটা ট্রিক করছি, সেটা হচ্ছে 3টা সেলের মধ্যে যদি 35 টন মাছ পর্যন্ত হয়, আমাদের যে 3 12 36 টন বলছি, 36 টন মাছ যদি একসাথে হারভেস্টে চলে আসে, প্রবলেম কি হতে পারে? প্রবলেম হচ্ছে আজকে হয়তো বাজারের দাম কম, বা এই মাস হয়তো বাজারের দাম কম, বা 35 টন মাছ বিক্রি করা কিন্তু টাফ, যে কোনো জায়গায় এই ইন্ডিভিজুয়াল বেড়ে যাবে। এক্সট্রা আমরা প্ল্যান করছি 3টা সেল আমরা ডিফারেন্ট সাইজ স্টক করব, অর্থাৎ একটা সেলে বড়, আরেকটা সেলে মিডিয়াম, আরেকটা সেলে ছোট। তার মানে 3 মাস পর কিন্তু আমার আইডিয়াস ওখানেই খালি হচ্ছে না, আমি জাস্ট কি করতেছি, ওই বড়টা যেটা বড়টা তো আগে আসতেছে সেটাকে আগে বিক্রি করে ফেলতেছি বাদ। 1 মাস পর আমার আসতেছে মিডিয়ামটা, আরেকবার 1 মাস পর আসতেছে আমার ছোটটা। তার মানে আমি ওই যে আমার যে আলাদা করে নার্সিং করা আছে, নার্সিং থেকে এনে শুধু আমি ওকে ইন্ট্রোডিউস করাচ্ছি, আর প্রত্যেক সেলের মধ্যে ইয়ার রাউন্ডে আমি প্রোডাকশন করতেছি। তার মানে আমার সেল কিন্তু 12 মাস চলতেছে। এই অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি 12 মাসে টাকাটা পাবেন, যেটা হচ্ছে আপনার পুকুরের মধ্যে মাছ ঢুকাই দিলে 12 মাস পরে সাদা মাছের টাকাটা ইনভেস্টমেন্ট রিটার্ন আসবে। আপনি 1 বছর বসে রাখতে হবে। এর মধ্যে যদি কোনো ধরনের ন্যাচারাল অকারেন্স হয়, বন্যা হয়, আল্লাহ করে মুহুরী প্রজেক্টের মানুষদের জন্য এটা একটা বড় ভয়াবহ জায়গা, অলরেডি আপনারা এটা ফেস করেছেন, তখন টোটাল ইনভেস্টমেন্টে চলে যায়। এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইনভেস্টমেন্টটা যদি 3 মাস পর আসে, 3 মাস পর আপনি যেহেতু আমরা যে প্ল্যান বলেছি, আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা সেল করতে পারি যদি প্ল্যানটা ভালোভাবে নার্সিং করে অর্গানাইজ করতে পারি। সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা আসার জায়গাতেও টাইমটা একটু এফোর্ডেবল। ওকে, আসি তাই আমি যেটা করি 45 গ্রাম যেই সেলে দিলাম, সেইখানের মধ্যে টোটাল দিলাম কত টন? 1699 কেজি, মানে হচ্ছে 1.7 টনের মতো মাছ হইল ইনিশিয়ালি। তাহলে 1600, তারপরে 1800, 1500 ইনিশিয়ালি।
এখানে ওরা কালচার করছে 127 দিন, তার মানে ওরা অ্যাপ্রক্সিমেটলি 4 মাসের কালচার করছে। আমি 3 মাস বলছি, এখন এটা 3 মাসও না, এটার কারণ আছে ওরা 4 মাসে এটাকে ফাইনাল ওয়েটে নিয়ে গেছে 500 গ্রাম, বাট আমাদের এখানে 3 মাসের টার্গেট হচ্ছে আমরা 250 গ্রাম নিব, কারণ এখানে 250 গ্রামের মাছের দাম ভালো। যেহেতু রোহিঙ্গারা হচ্ছে বড় মাছের চাইতে ছোট মাছই পছন্দ করে, একটু কম দাম, তো 500 গ্রাম গেলে যে প্রাইস পাই সেটা 250 গ্রামের প্রাইসে আমরা 170 থেকে 180 টাকা সেল করতে পারি। ঠিক আছে, এখানকার একটা অ্যাডভান্টেজ, দ্যাটস ওয়াই আমরা 250 গ্রাম পর্যন্তই নেই। সেই জন্য আমাদের কালচার পিরিয়ডটা 3 মাস হয়, যেটা 500 গ্রাম করতে হয় বলে 4 থেকে 4.5 মাস সময় লাগে। তো ওদের 127 দিন এভারেজ 4,500 বছর একটা সময় স্ট্রগিং হয়ে আছে কালচার হইছে। ওদের ডিফারেন্ট সার্ভাইভাল রেট পাইছে 86%, 90%, 75%, 79%। তো এভারেজ 80 থেকে 90% সার্ভাইভাল রেট থাকে, বাট আমাদের এক্সপেরিয়েন্স আমরা অলরেডি মোটামুটি 90% এর মতো সার্ভাইভাল রেট পেয়েছি। ওকে, আমি নোটিস করে বলে গেছি প্রতিবারই বলে যাই, সরি। আমাদের হচ্ছে আইপিএস এর অন স্পট যে টেকনিক্যাল পার্টটা দেখতে হচ্ছে মিস্টার শামীম হোসেন, উনি হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি মেরিন সায়েন্স থেকে গ্রাজুয়েট, ফিশারিতে পড়াশোনা, এবং আমাদের আইপিএস এর টোটাল ফিজিক্যাল দেখাশোনাটা উনিই করে। আর আমরা আমাদের টোটাল টিম আছে, আমরা টোটাল 4 জন এই টিমে কাজ করি। আমরা 3 জন আমরা এলওসি থাকি। তো আমার পরিচয় দেই নাই, সরি, অনেকের সাথে পরিচয় নাই। আমি নাজমুল, আমি হচ্ছে ফিশটেক এর হেড অফিসে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমে কাজ করি। অর্থাৎ যে প্রোডাক্টগুলো আপনারা ফিশটেকে ইউজ করেন সেই প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট নিয়ে বা নতুন প্রোডাক্ট নিয়ে আসেন সেটা নিয়ে কাজ করি। এবং সাথে পাশাপাশি আমরা যে একটু আগে বলেছি আমরা নেক্সট 10 বছর পর অ্যাকোয়াকালচারটা নিয়ে কাজ করতে চাই, সেটা নিয়ে আমরা গবেষণা করছি প্রজেক্টগুলোর মাধ্যমে। আর শামীম ভাই ফিজিক্যালি আমাদের টিমের সাথে এখানে কাজ করে ফিজিক্যালি। তো শামীম ভাই আপনাদেরকে একদম র এক্সপেরিয়েন্স শেয়ার করবে একটু পরেই। এই প্রেজেন্টেশনটা শেডিউলের সামনাসামনি নিয়ে কিভাবে উনি ফিডিং গুলো ম্যানেজ করে বা এখানে কোনো আলাদা কোনো টিপস এন্ড ট্রিক্স আছে কিনা সেগুলো শামীম ভাই শেয়ার করবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কোশ্চেন থাকে, আমি তো শেয়ার করছি যে বেসিক জিনিসটা দেখতে গেলে। দ্যাটস ইট, ওকে। দেন ফাইনাল এভারেজ একটা ওরা 500 গ্রাম 400 গ্রামের মধ্যে মোটামুটি পৌঁছানোর পর সেল করছে। দেখেন ফাইনাল ওয়েট প্রাইস কত যাবে আপনার 127 দিন। ফার্স্ট সেলের মধ্যে প্রায় 15 টন মাছ দিচ্ছে, সেকেন্ড সেলে প্রায় 18 টন মাছ দিচ্ছে, থার্ড সেলে প্রায় 16 টন, ফোর্থ সেলে প্রায় 15 টন মাছ দিচ্ছে। তার মানে এভারেজ 16.5 টন মাছ ওরা প্রোডাকশন করতে পারছে। এটা হচ্ছে একটা রিয়েল কেস। 16.5 টন মাছ প্রোডাকশন করতে পারলে ওই ক্ষেত্রে তারা স্পেসিফিক ক্ষেত্রে টোটাল প্রোডাকশন করছে এক সাইকেলে 66 টন। চিন্তা করেন 66 টন, তার মানে এই পুকুরটার এরিয়া সর্বোচ্চ হচ্ছে 400 মানে 4 একর। যেহেতু তার 4টা সেল আমাদের হিসাবে, তাহলে 4টা সেল হচ্ছে 4 একর, তাহলে 400% পুকুরে অলরেডি সে এই প্রোডাকশনটা করে। এখন শুনতে অনেক আইডিয়া লাগে, অনেক বেশি প্রোডাকশন, তাহলে তো টাকা অনেক অভাব নেই, ব্যাপারটা এরকম না। আমরা একটু পরে রিয়েলিটিতে আসতেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রোডাকশনটা আসলে এটা রিয়েলিটি, মানে 4 থেকে 5 গুণ প্রোডাকশন হয়, দ্যাটস দ্য ট্রু। এটা অলরেডি প্রুভেন। এবং আমরাও ইনিশিয়ালি ফার্স্ট টেস্টার হিসেবে যে রেজাল্ট পাইছি, ইনিশিয়ালি এই জিনিসটা একটু রিয়েলিটি। আপনাকে একটা হাই ইনভেস্টমেন্ট করতে হবে, তার মানে ইনভেস্টমেন্ট প্রায় কত হতে পারে প্রশ্ন আসতে পারে। অ্যাপ্রক্সিমেট অফ 1.5 কোটি টাকা এই বাম পাশের প্রজেক্টটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ, শুধুমাত্র 1.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলে হলো না, এখানের মধ্যে বড় কথা হচ্ছে ইলেকট্রিসিটি, কারণ রেগুলার সবগুলা অপারেট করতে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কি করছি, টোটাল সোলার বেস করে দিয়েছি। সোলার বেসের মাধ্যমে আমরা ট্রাই করছি যে ইলেকট্রিসিটির মাধ্যমে ভাইরাল করা টাফ হয়ে যাবে, বাট ইনিশিয়াল হাই ইনভেস্টমেন্ট করে যদি সোলারে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে যদি কস্ট বেনিফিট মিলে, মানে আপনি চিন্তা করুন 4 বছর পর আপনার সোলারের টাকা, আপনার পুকুরের টাকা, আপনার যত ইনভেস্টমেন্ট ছিল সব ইনভেস্টমেন্টের টাকা, এবং ইনিশিয়াল মাথায় কিন্তু আপনার মাছের প্রতি যে ইনভেস্টমেন্ট সেটা মোটামুটি চলে আসবে। তার মানে এই জিনিসটা যদি আসে আফটার 3 or 4 ইয়ার্স, আপনার কিন্তু টোটাল প্রজেক্টের তখন টোটাল আউটপুটটাই প্রফিট লেভেলে ফুল প্রফিটে যাবে। বাট ইনিশিয়ালি প্রথম বছর থেকে ইনভেস্টমেন্ট না দিলে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্টের মধ্যে মোটামুটি মাত্রা আমরা হিসাব করেছি। ফর এক্সাম্পল আপনি যদি 20 লাখ টাকা ইনভেস্ট করেন ইনিশিয়ালি প্রথম একটা সেলের মধ্যে, একটা সাইকেলে মোটামুটি আর সেলের মধ্যে আপনি এভারেজ 3 লাখ টাকার কাছাকাছি হাইয়েস্ট ইল্ডে যদি 12-13 টন আমরা যে প্রোডাকশন প্ল্যান করছি এটা করতে পারেন। তার মানে পার সাইকেলে 5 থেকে 6 লাখ টাকা করে আমাদের সাইকেলে আমরা এখন প্ল্যান করছি। আমাদের প্ল্যান হচ্ছে মোটামুটি 6 থেকে 8 লাখ টাকার একটা প্রফিট নিয়ে আসা 3 মাসের মধ্যে। তাহলে 8 লাখ করে নিয়ে আসলে আমাদের প্ল্যান হচ্ছে 4টা সাইকেলের মধ্যে এভারেজ 25 থেকে 26 থেকে 27 এরকম একটা টাকা আমরা টোটাল প্রফিট আমাদের ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট গেছে সেটা বাদে। তো ওই হিসাব করলে আমি আপনাকে হিসাবটা বললাম 1.5 কোটি হিসাব, সেখানে ইনক্লুডিং আমার কত স্টকিং এর খরচ আছে, স্টকিং খরচ বাদ দিয়ে টোটাল 1 কোটির আশপাশ হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার কস্ট। তো সেটা উঠাতে আমাদের 3 থেকে 4 বছর সময় লাগবে। সো চাইলে কনসেপ্টটা হচ্ছে আমি কি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছি যে আপনাদের এখনই উচিত আইডিয়াস করে দাও, আমরা উত্তর বলছি না, এই জিনিসটাই আমরা প্রুভ করতে চাচ্ছি। আমরা যে কনসেপ্টটা দেখছি অলরেডি আমরা কিছু জিনিস দিতে পারছি, হ্যাঁ হচ্ছে, বাট ইনভেস্টমেন্টটাকে আসলে এর মধ্যে ফেরত আসা যায় কিনা এবং প্রফিট মার্জিন আসলে ঠিক থাকে কিনা
যখন আমরা মনে হবে এটা ভায়াবল, তখনই আমরা আপনাদেরকে ইনফ্লুয়েন্স করব আপনারা আমাদের সাথে আইডিয়াস করতে পারেন বাংলাদেশের মধ্যে নেক্সট 10 ইয়ার্স অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট করার জন্য। আপনাদের মতো যারা বিগ ফার্মার, যাদের এই সেক্টরে অনেক বড় কন্ট্রিবিউশন আছে, কারণ আপনারাই বাংলাদেশের মাছের যে এত বড় প্রোডাকশন, সেই প্রোডাকশনে হেল্প করতেছেন, রাইট? আমি যদি গভর্নমেন্ট অফিসারের কথা বলি, আমি ক্রিটিসাইজ করছি না, তাদের কনসেপ্টের ফিল্ডের সাথে অনেক বড় ডিফারেন্স। প্রাইভেট সেক্টরের মানুষদেরকে হয়তো মানুষ পছন্দ করে না, কিন্তু প্রাইভেট সেক্টরের মানুষটাই কিন্তু বাংলাদেশে এই ফার্মারদের সাথে কাজ করে, সেই প্রোডাক্ট সেল করার জন্য হলে কাজ করলেও এটা কিন্তু আপনার ডেভেলপমেন্ট হয়, কারণ আপনাদের লার্নিং এর জন্য তাদের একটা ইমপ্যাক্ট আছে। তারা আপনাদেরকে প্রতিদিন এসে শেখাচ্ছে যে আপনি এটা করেন, এটা করেন। তো প্রোডাক্ট সেল হলে অ্যাটলিস্ট এর মাধ্যমে ফার্মার ডেভেলপ হয়েছে, এসও এই অ্যাকোয়াকালচারটা ডেভেলপ হয়েছে। তো এটা আপনাদের একটা বড় রেসপন্সিবিলিটি। আপনারা আশা করি সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের টেকনোলজি আপডেট করবেন। বাইরের পুকুরটাকে একবারই খালি, মানে বেশি মাছ নাই, বাট অল্প স্বল্প মাছ আছে। কোন মাছ আছে? তাহলে এখানে ফিট দিতে পারতেছি না বাইরে। তাহলে এমন কিছু মাছ আছে যারা ফিট ছাড়া কাজ করতে পারি, যারা হচ্ছে প্ল্যাঙ্কটন খায়, রাইট? আপনারা চিনেন ব্রিগেড কাপ আছে, আমাদের গ্রাস কার্প আছে, যারা মোটামুটি খুব বেশি ফিডিং এর উপর ডিপেন্ডেন্ট না। এই ধরনের কিছু পুঁটি মাছ আছে, সরপুঁটি মাছ আছে। এই ধরনের কিছু মাছ, যদি এই মাছটা দেওয়া হচ্ছে না, সরি এটা অলরেডি ভুলে চলে আসছে, এটা মাছ চলে আসছে, সরি। তো ওই যে আমাদের স্পেসিফিক ব্রিগেড বা হচ্ছে গ্রাস কার্প আমাদের বাইরে কিছু স্টকিং করা আছে। এদের একটা প্রফিট হিসাব হবে বছর শেষে, যখন পুরো পুকুরটা রেডি করবো তখন হয়তো কিছু জিনিস এখান থেকে পাবো, যেটা একটা এক্সট্রা বেনিফিট দিবে সেলার হিসাবে বাইরে। আমি বেসিক্যালি কিছু প্রিন্সিপাল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, কেমন ইনভেস্টমেন্ট, কেমন প্রফিট হতে পারে, বা ইয়ার আমাদের প্রোডাকশন কত, ট্রেডিশনাল তুলনায় প্রোডাকশন কি পরিমাণ বেশি হতে পারে, জিনিসটা চলে আসলে কিভাবে, আছে কি এটাতে, সেই জিনিসগুলো বলার চেষ্টা করছি। এবার এখান থেকে ভার্চুয়াল টুল নিয়ে যাবো, এই জিনিসটা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, এবং গ্রাজুয়ালি কিভাবে ডেভেলপ হয়েছে। এটা দেখতেছেন আমাদের 300-1 তিন একর একটা পুকুর। যখন আমরা প্ল্যান করছি যে আমরা এরকম একটা টেকনোলজি, আমরা ইনিশিয়ালি পুকুরটা রেডি করছি, রেডি হয়েছে। তারপরে হচ্ছে আমাদের কিছু বাইরের টেকনিশিয়ান রয়েছে নেদারল্যান্ড থেকে, আমরা বলেছি অলরেডি তাদের সাথে আমাদের কানেক্টিভিটি রয়েছে, তারা ভিজিট করেছে, তারা আমাদের প্ল্যান দিয়েছে। প্ল্যান দিয়ে আমরা হচ্ছে কনস্ট্রাকশন প্ল্যান, ফার্স্ট কনস্ট্রাকশন শুরু করেছে আমাদের সেলের কনস্ট্রাকশন। যেহেতু সেলের মেইন কাজ হচ্ছে সেলের ভিতরে আছে, তো সেলের কনস্ট্রাকশন শুরু হলো। সেলে রডের ইনস্টলমেন্ট চলতেছে, ঢালাই চলতেছে। ইনিশিয়ালি সেলের নিচের পুরোটা পটটাই হচ্ছে আমাদের ঢালাই করা, ঢালাই চলতেছে, কনস্ট্রাকশন চলছে। কনস্ট্রাকশনের মধ্যে আমরা হচ্ছে বিজি করছি আমাদের রড দিয়ে। এই যে সেল ক্রিয়েট হয়ে গেছে, সেলের চারপাশে দেখতেছেন আমি একটু বলছি যে আমাদের এয়ারেশন পাইপ লাগানো আছে। ওই এয়ারেশন পাইপ লাগানোর জন্য পাইপগুলো আলাদা সেট করা আছে। এই পাইপগুলো থেকে তখন এয়ারেশনের যে বাদলগুলো বা এই পাইপগুলো নিচে পড়ে যায়, সেখান থেকে একটু পরে গেলে দেখবেন তখন ডিফিউজারের মতো আলাদা করে বটম এয়ারেশন হয়। আর এই যে এখান থেকে আমাদের তখন ইকুইপমেন্টটা সেটআপ শুরু হয়েছে। আমাদের ইকুইপমেন্ট এটা হচ্ছে ব্লোয়ার। এই ব্লোয়ার এখানের মধ্যে ওই যে তিনটা সেলের মাথায় যেটা হচ্ছে ফ্লোটাকে এনহেন্স করে, সেই ফ্লোটাকে বানানোর জন্য যে মেশিনটা কাজ করে সেটা হচ্ছে ব্লোয়ার। আর আমরা যদিও ওই মেশিনটাকে আমরা বলি ডিফিউজার ডাকি, যেহেতু হচ্ছে এটা এয়ার বাবলের মাধ্যমে কাজ করে। যে মেশিনারিজ, সেলের মুখের যে মেশিনারিজ গুলা দেখতে কিছুটা এয়ারেটরের মতো দেখতে, যদিও এয়ারেটর না, বাইরে থেকে এয়ার বাবল কালেক্ট করে তারা হচ্ছে এখানের মধ্যে ফ্লোটা ক্রিয়েট করে, যারা কন্টিনিউয়াস কাজ করছে। আমাদের ফিট বিল্ডিং এবং আমাদের একটা ল্যাব করার প্ল্যান আছে এই সাইডে। অলরেডি একটা ট্রেনিং রুম হচ্ছে। ট্রেনিং রুমের মধ্যে আমরা এই তো আমাদের ট্রেনিং রুমটা, যদি ছবিটা আমাদের হেড অফিসের ট্রেনিং রুম। সো এখানে আমরা একটা ট্রেনিং রুম করছি যাতে আমরা আপনাদের সাথে নলেজ শেয়ার করতে পারি, কাউকে নিয়ে এসে তাদের একটা জায়গায় বসানো যায়, এবং একটা সুন্দর টিভিও সেটআপ করেছি যাতে করে ভালো করে দেখানো যায়। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রায়াল, জুলাই 2025 যেটা বললাম, জাস্ট আমরা শেখার জন্য একটা ট্রায়াল রান করি। সো ওই শেখার ট্রায়াল রানটা ইনিশিয়াল শুরু হলো। এন্ড এই টোটাল জিনিসটা আমরা যে ভালো করে করছি, তাকে সাপোর্ট করছি আমাদের নেদারল্যান্ড এম্বাসি। তাদেরকে অবশ্যই একটু থ্যাংক ইউ পাওয়ার এই যোগ্য, তারা বাংলাদেশের একটা ডেভেলপমেন্টের পাশে আমাদেরকে হেল্প করছে। শুধু নেদারল্যান্ড এম্বাসি আমাদেরকে ফান্ড করছে, আমরাও ফান্ড করছি, দ্যাট মিন্স এটা কো ফাইন্যান্স। এটা নেদারল্যান্ড এম্বাসি চাচ্ছে আমরা যাতে এক্সপোর্টের জন্য তাদেরকে হেল্প করতে পারি, আবার আমরাও প্ল্যান করছি যে এই টেকনোলজি আমরা ডেভেলপ করতে পারি। কিন্তু টু বি অনেস্ট, আমরা যদি কোনো টেকনোলজি ডেভেলপ করতে পারি, সেটা আমরা সেল করতে পারবো অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশন, সেটা হচ্ছে আমাদের প্রফিট। আপনি হয়তো চিন্তা করতে পারেন আমরা কেন এত ভালো মানুষ হয়েছি। সো এই পার্ট থেকে আমাদেরকে হেল্প করতেছে কয়েকটা অর্গানাইজেশন। ফার্স্ট ডিউজ, যারা আমাদের ফিডের অর্গানাইজেশন, যাদের থেকে আমরা ফিড নিয়ে আসলাম। ডিউজ আমাদেরকে, ডিউজের একটা বড় টেকনিক্যাল অংশ আছে, যারা ভিয়েতনামের অ্যাকোয়াকালচার স্পেশালিস্ট, তাদের থেকে আমরা নলেজ নিচ্ছি। তারা আমাদেরকে নলেজের জায়গা থেকে ইনফরমেশন জায়গা থেকে হেল্প করছে। ভিকন হচ্ছে নেদারল্যান্ডের একজনের নাম, সেই একটা ইউনিক কোম্পানি, যে হচ্ছে নিজেই একটা নাম, নিজেই একটা কোম্পানি, তার মানে একজন মানুষের একটা কোম্পানি, যেটা হচ্ছে ভিকন ওয়াটার সলিউশন। সে হচ্ছে একজন অ্যাকোয়াকালচার ইঞ্জিনিয়ার। তো যত অ্যাকোয়াকালচারের যত ইঞ্জিনিয়ারিং আছে, মানে ট্যাঙ্ক বানানো, এই সেল বানানো, অ্যাডভান্স অ্যাকোয়াকালচার যত ম্যাটেরিয়ালস আছে, সেগুলো নিয়ে এসে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। অস্ট্রেলিয়াতে কাজ করে, তারপরে তানজানিয়াতে কাজ করে,
তারপর হচ্ছে আমাদের আফ্রিকান যে অঞ্চলগুলো আছে যেগুলোতে এগ্রিকালচার ডেভেলপ হচ্ছে সেখানে কাজ করে, ভিয়েতনামে কাজ করে, থাইল্যান্ডে কাজ করে, সে আমাদের সাথে টেকনিক্যাল সাপোর্ট আছে। এবং এই প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন দুইটা, একটা নেদারল্যান্ডের একটা অর্গানাইজেশন আছে লাইভ ইন্টারন্যাশনাল, যাদের বিজনেস অর্গানাইজেশন, এবং লাইভ টেসার পার্টনার যারা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে প্রজেক্টটাকে কানেক্টিভিটি করার জন্য। That's all for today. Thank you very much. আমরা একটু কোশ্চেন নিব, তারপরে ফিজিক্যাল ভিজিটে গিয়ে ফিজিক্যাল যে কোশ্চেনগুলো